আজকে আমার এখানে হঠাৎ আসা, কোনো প্রস্তুতি ছিল না। অয়ন কদিন ধরে বলছিল আসতে হবে, এই কলেজটা হচ্ছে আমি খবর পেয়েছিলাম, চিনি অনেক। অয়ন বলল কলেজ হয়ে গেছে, আমি মাঝে মাঝে শান্তিনিকেতন আসি। আমাদের সবারই হয়তো ভবিষ্যৎ আছে, আমাদের মধ্যে কেউ কেউ বিদেশে বসবাস করে, তারা বছর আগে তার দেশে আসে, তাদের যখন বয়স বাড়ে তখন বিশিষ্ট জায়গায় যে একটা তাদের বাড়ি থাকে। আমার এমনই এক বন্ধু আমেরিকা সেটেল, তার সামনে একটা বাড়ি আছে সিন্ডিকেটের পাশে। বছরে এই সময় সাধারণত নভেম্বর ডিসেম্বর আসে, এবার একটু বেশি সময় এসছে না কারণে ওই সময় এলে মাঝে মাঝে আমাকে থাকতে হবে, সময় কাটবে। তো তার বাড়ি ভালো আছে, এইভাবে শান্তিনিকেতন প্রতিবারই আসে, এখানেও আসে। এই দিকটা আমার খুব যাতায়াত ছিল না। অয়ন বললো যখন আমার কলেজ হচ্ছে, আমাদের কলেজে সেই সূত্রে আমার এখানে আসা। আমি কিন্তু পড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে বা লেকচার জন্য আই এম নট এট অল রেডি। যখন শুনলাম ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েদের বেশি ভালোবাসি, তার কারণ হচ্ছে জীবন এই করে কেটে গেছে। ডাক্তারিটা বিজয় পাঠ হচ্ছে টিচিং ট্রেনিং, তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে রিলেশন। পৃথিবীতে যেমন অ্যাডে বলে না রিলেশন, সম্পর্ক। আমাদের মধ্যে যে সম্পর্ক, এখন আমার বয়সের দিক দিয়ে এটা পিছিয়ে জায়গায় পৌঁছে গেছি, মানে এখন বলি এক্সট্রা টাইম খেলছি, এতদিন কিন্তু অকুপাই করে থাকার কথাটা, বাট সামহাউ গিভেন দ্যাট অপশন। বেশি দিন আসছি এখানে, সম্পর্কগুলো তৈরি হয়, সম্পর্কগুলো মেনটেন হয়। এই যে এখানে যাদের সাথে দেখা হলো, বহু বছর বাদে দেখা হলো, সেই দীর্ঘদিনের সম্পর্ক। আমরা যখন পড়াশোনা শুরু করেছি, জাস্ট সিন্স দিয়ে গেল। আমি হায়ার পাস করেছি 1969, প্রবাবলি বিফোর দি বার্থ অফ ফাদার্স অফ মেনি অফ ইউ। আমি বেশিরভাগই বাবার চান্দ্রা করেছি। 69-এ প্রথম আর জীবন, তারপর একটু গল্প বই পড়ানো, কিছু নেই, জাস্ট স্টোরি। আসার সময় মনে হলো কি বলতে হবে, ছাত্রছাত্রীদের কথা বলতে হবে। কথা বলতে গেলে একটা আই ক্যাচিং কিছু থাকলে সুবিধা। ল্যাপটপে খুলে দেখলাম যা এখানে বর্ক করা যেগুলো আছে, ডিপ সাবজেক্টে ঢোকার কোনো স্কোপ নেই। কারণ আমি যেটা দিয়ে কাজ করি সেটা, যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার, সেটা দিয়ে এখানে বলে একটু জাস্ট বোরিং ফর এভরিবডি। আমরা হাইলি স্পেশালাইজড কাজ করি, কার্ডিওলজি ভার্সাস সার্জারি করি। কোনটা সি, কোনটা টি, কোনটা কার্ডিয়াক, কোনটা থোরাসিক, এটা কিছু লাভ নেই, তাতে আমি যাবো না। তার চেয়ে আর একটা এরিয়া যেটাতে বয়সের সঙ্গে যেটা হয়, আমার প্রচুর বক্তব্য, কিন্তু যা যে বক্তব্য দিতে হয় ইনফর্মাল ফর্মাল, তাতে অনেক কথা বলতে হয়। প্রায় সবাই তো লেখাপড়া করেছি বলে মনে হয়। মোস্ট অফ ইউ হ্যাভ পাস ক্লাস 10, তাই তো? ক্লাস 10 পরীক্ষা পাস করার পরে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট ফার্স্ট 100 যারা, তাদের ডেকে নিয়ে গভর্নমেন্ট 3 মাসে একটা ট্রেনিং দেয়। যে রুবির কাছে ওখানে সেন্টার আছে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ। তো সেই 100 জনকে ওখানে রেসিডেন্ট রেখে ওদের 1 বছর 2 বছর তালিম দেয়। সেই সময় বিভিন্ন সেক্টরের যারা বৃদ্ধ আছে তাদের ডাকা হয় ইন্টার্ন। সেই সূত্রে আমার বছর কয়েক যে পেয়েছিল ওখানে যে ছেলেমেয়েদের, তারা ওই প্রথম 100 জনের করে। হঠাৎ থেকে বুঝতে যাওয়া যে এটা বছর 5-6 আগে তখন বেঁচে ছিলাম, কিন্তু ধরে নিয়ে ওদের কি বলেছিলাম দেখি একটু বেরোবে জিনিস। তার থেকে রেলেভেন্ট টু সাম এক্সটেন্ট টু টক অন হিম। তাই প্রথম দিনের প্রথমবার যখন জেভিএস বক্তৃতা দিতে যাই, সেই দিনে একটা কথা মনে আছে, সার্টিফিকেট 100 জন প্লাস ফ্যাকাল্টি আর কিছু ছেলেমেয়ে বাবা মার সঙ্গে থাকে, মেবি মোর দ্যান 200 পিপল অডিটোরিয়াম। কথাবার্তা শুরু করে কি বলবো, দর্শক পাস করেছে, দে আর ভেরি ভেরি স্মার্ট গাই। স্মার্ট মানে তারা এখনকার স্মার্ট ভালো সেন্সে বলছে, প্রচুর লেখাপড়া করে, প্রচুর জায়গায় প্লাস ভালো রেজাল্ট করে এসছে, জ্ঞান বুদ্ধি একটু বেশি, তারপর একটা গুগলগুলোর সঙ্গেই থাকে, সেইখানে দেওয়া। কি বলবো এটা ভাবতে যে এই জায়গা, তখন একটা কথাই মনে হলো। প্রথমে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোরা পাস করেছিস, হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু বি ইন মেডিকেল প্র্যাকটিস, কজন তোরা ডাক্তারিতে করতে চায়? দেয়ার আর লট মেনি অপশনস। আমি ব্যাখ্যাটা মনে করি যে পিওর সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি অনেক শক্ত, অনেক মেরিট লাগে। আর
ডাক্তার বললে কি লাগে? কিছুই লাগে না, গাধা হতে আমাদের গাধার পিছিয়ে ঘোরা করে। ইউ মাস্ট বি ডান দিস, ইউ মাস্ট লিসেন এন্ড ইউ মাস্ট ওয়ার্ক উইথ হিয়ার। ডাক্তারের বুদ্ধি কিছু লাগে না। যারা এখানে একটু বুদ্ধিমান আছে, যারা ইন্টেলিজেন্ট হবে, তাদের মুশকিল। তারা বুদ্ধির কোনো জায়গায় ডাক্তারিতে নেই। কিন্তু অল সেন্সিটিভ, গাধাগুলো কাটতে হবে, খেলে কি করবে? সস্তা কেটে দেওয়া যাবে না, বুদ্ধি থাকলে হবে। তা সেইখানে ওদের বক্তৃতা দিয়ে প্রথম জিজ্ঞেস করলাম, তোরা ডাক্তার কে কে করি? তো তাতে দুটো ব্যাচ একসঙ্গে ছিল, 200 স্টুডেন্টস। সেই 200 জনের ভিতরে 3 জন হাত তুলি, আমরা ডাক্তার। 3 জনের নাম নোট করে রাখলাম। ইট ওয়াজ ভেরি ভেরি পেইনফুল এক্সপিরিয়েন্স। আমার তখন মনে হতো ডাক্তারটা এমন একটা জিনিস সবাই ভালো বলবে, কিন্তু দেখলাম এই মাত্র 3 জন, 1.5%, উই আর অল ননসেন্স। ডাক্তার ভ্যালিডিটি বাজার। সেই জন্য একটু ইনফর্মাল গল্প শুরু করলাম। তা 1 ঘন্টা অ্যালটমেন্ট ছিল, বেশি বকার অভ্যাস হচ্ছে, ওর মাস্টারি করি, বেশি বকে ফেললাম নাকি আপনার 2 আওয়ার্স। তারপরে যাওয়ার আগে হাত তুলতে বললাম, কতই ডাক্তার কাজ করবি? দ্যাট টাইম 170 হ্যান্ডস হয়ে যেত, তখন 170 জন। 3 থেকে যখন 170 হলো, তারপরে ইয়ার কিডসই বলবো, যারা ছিলেন এই সময় আপনার বুদ্ধি পর্যন্ত ফ্যাক্টরি মাইন্ড থাকে, কি করবো কি না করবো তার রাস্তা রাখা দরকার হয়। সিমটি ওইটুকু সময় যা বাদ দিয়ে গল্প করলাম, তাদের মনে হয় ডাক্তারি পড়া উচিত, ডাক্তার পাওয়া উচিত। তোদের বয়স তার চেয়ে একটু বেশি, লিটল বিগার, 3 বছর বয়স। সেটা তো 10 ক্লাস, তারপরে 2 ক্লাস হয়েছে, তারপরে ঢুকতে 1 বছর লাগে। সেইভাবে 3 ইয়ার্স হলো। ধরে নেয় যে তোদের বুদ্ধি লেভেল ওদের মতোই, ইউ লাইক দ্যাট ক্যাটাগরি। তাহলে এই সময় প্রচুর ফ্ল্যাকচুয়েশন থাকে। ডাক্তার হতে ছেলেমেয়েরা কেন আসে? দেয়ার আর পিপল হু আর প্যাশনেট, অন্তর দিয়ে ভালোবেসে ডাক্তার করতে আসে। বাট বোঝার তো বয়স হয় না, বেশিরভাগটাই হয় বাবা মায়ের চাপে, যেটা ডাক্তার হতেই হবে। যে ডাক্তার হলে হোল অথরিটি অফ দি ওয়ার্ল্ড। আমার এক বন্ধু আছে, সে বেটা আইএলতে খুব ভালো করে ফিজিক্সে ভর্তি হয়েছিল, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ভিত্তিতে। তারপর তার বাবা প্রায় ঘেটে ধরে তুলে আনলে আজকে ভর্তি হল। সে এখন আফসোস করে। হি ডিড ভেরি ওয়েল। সে কার্ডিয়াক সার্জন, তারপরে বন্ধু মানে কয়েক বছর জুনিয়র। চিনবে রাজস্বী বসু? রাজস্বী বসু হচ্ছে one of the very very brilliant boy. আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছিল, বাবা মা তুলে নিয়ে এলো, নিয়ে এলে তাকে ডাক্তারি করতে হবে। প্রথম 2-3 বছর তো সে মানে অত্যন্ত মানে সারাক্ষণ মুড খারাপ। আমি যেহেতু এরা বাচ্চা হয়, একটু অ্যাডাল্ট হয়েছে, তো সেই হিসেবে একটু স্ল্যাং কোথায় বলি। দীর্ঘদিন প্রেম করেছে, আমার বাবা মা আজ বিয়ে দিল। তার যে অবস্থা, সেই অবস্থায় ছিল, কিছুতেই মন লাগাতে যাচ্ছে না। ফাইনালি হিন্দি ভালো জব করলো, এনআরস করলো, এমসিএস করলো। তো আমার কাছে এমবিবিএস এর কিছুদিন ছিল না, মোস্টলি হি ওয়ার্ক আন্ডার মি ডিউরিং এমসিএস, এবং তারপরে বিএমএ কাজ করার সময় জুনিয়র কনসালটেন্ট অপশনে কাজ করেছিল। তারপরে কারেন্টলি ইজ প্রফেসর, আবার ফিরে এসেছি, আজকে এখন কারেন্টলি প্রফেসর। He's one of the really brilliant boy, or one of the finest brilliant boys I have ever produced or ever seen. তো প্রথমে যখন মনে হয় এটা করবো, এবার যদি সেখান থেকে ট্রান্সফার হয়ে যোগ্যতা করতে বাধ্য করা হয়, কিন্তু ম্যানট গেট ইন্টারেস্ট। সেটা যদি খুব ভালো করে করা যায়, এগেন ইউ মে বি ইন্টারেস্টেড। তো এখানে যারা পপুলেশন, তাদের কেউ কেউ হয়তো স্বেচ্ছায় ভালোবেসে ডাক্তারি করে এসছে, বাট দেয়ার ইজ লার্জ নাম্বার যারা একটা বুঝুকে অথবা বাবা মার প্রেশারে ডাক্তারি করতে এসছে। তো দুজনের পক্ষেই কিন্তু ডাক্তার ইজ এ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট প্রফেশন। ডাক্তারিটা ভালো কেন, প্রফেশন হিসেবে ভালো কেন, সেই সম্বন্ধে আমি 2-4টি কথা আলোচনা করবো। পরে আসছি এই আমার ওইটা এগুলোতে জাস্ট আইডিয়া ছিল, ডিটেইল কিছু নেই। আর এখানে পড়ার জন্য তৈরি নয়, somehow I thought something to be seen, to fix your eyes. আমরা ডাক্তারি করতে যারা এসেছি, তাদের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। ডাক্তারি করে আমরা যে মহৎ কাজ করছি না, ইট ইজ নট এ হাইড সাইন্স। জবে প্রাণী জন্মেছে পৃথিবীতে,
দেশের মানুষ তখন থেকে তাদের অসুখ হয়, তাদের চিকিৎসা দরকার। দ্যাট ইজ হোয়াট ইজ মেডিসিন। প্রায় ৩,৫০০ বছর আগে শুদ্ধ তার নাম শুনেছেন জানি না, ফাদার অফ মডার্ন মেডিসিন। সেই সময় থেকে ডাক্তারি হয়। এবং আমি এক সময় সামথিং ইন আর্লি ক্যারিয়ার, তখন অল ইন্ডিয়া ইনস্টিটিউটে একটা কম্পিটিশন হয়েছিল, সারা দেশের লোকজন ইনভাইট করেছিল, ইয়াং তারা, আমরা সবাই তখন এমবিবিএস এর মাঝামাঝি সেকেন্ড থার্ড ইয়ার, একটা ডিবেট কম্পিটিশন হবে কলকাতাতে, দিল্লি তো বহু কষ্ট একটা ট্রেন কয়েকজন বছর ভিতরে টিপিক্যাল জার্নি। তো পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি এমবিবিএস লেভেলের সেকেন্ড থার্ড ইয়ারে তারা সবাই এখানে আসছিল, অনেকেই। বিষয় ছিল ইন্ডিয়ান ইন্ডিজিনাস সিস্টেম মেডিসিন। তখন তো গুগল ছাড়া বইপত্র পাওয়া যেত না। আমাদের ক্যালকাটা মেডিকেল জার্নাল, ক্যালকাটা মেডিকেল, ওইখানে যে ধুলো ঘেটে অনেকগুলো পুরোনো পুঁথি বার করলাম, তখন তো ৩০ বছর তাই করতে হতো। সেই পুঁথি থেকে কিছু তথ্য পাওয়া গেল। সো দ্যাট মেড মি ইন্টারেস্টেড রিগার্ডিং ইন্ডিয়ান মেডিসিন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান মেডিসিন। তার প্রথমে এগুলো আছে, সেই চরক শস্য, তাতে একটা ইন্টারেস্টিং কথা বলি। এই চরক শস্যের বইতে আজকে আমরা যা যা সার্জারি করি, নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, মিডিয়াটিক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, প্রত্যেকটা জিনিসে ওভারভিউ করা আছে। ব্রেন খোলা হবে কিভাবে, সেই ৩,৫০০ বছর আগে তাদের ছবি দেওয়া আছে ব্রেন খোলার ইনস্ট্রুমেন্ট। এখন আমরা অনেক মডার্ন গ্যাজেট ইউজ করি, কিন্তু ওটা করে কিছু করে ফেলা যায়। সো হিস্ট্রি অফ ইন্ডিয়ান মেডিসিন ইজ ভেরি ভেরি ওল্ড। কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন আছে। আমরা বেসিক্যালি, আমার ভাষায় বলি, আমরা সবাই জমিদারের বংশধর, আমরা কেউ গরিব লোক না। উই আমার ভেরি ভেরি রিচ হেরিটেজ। পরবর্তীকালে কর্মজীবনে সারা পৃথিবী চর্চার সুযোগ হয়েছে। তো সেখানে একটা জিনিস দেখেছি এবং দেখে খুব গর্ববোধ করেছি আমরা, যে আমরা যে সিস্টেম মেডিসিন পড়ি, যেখান থেকে আমাদের ট্রেনিং শুরু, উই ফলো দি ব্রিটিশ সিস্টেম। ব্রিটিশার্স, আমেরিকান, ব্রিটিশরা আমাদের মডেল, মানে ওরা আমাদের প্রভু ছিল, তো তাদের আমরা দাসত্ব করেছি, তাদের পড়াশোনার সিস্টেম, প্রাইমারি ফোকাস। ব্রিটিশ হোক আর আমেরিকান হোক, ব্রিটিশ ইউরোপিয়ান সভ্যতা হার্ডলি ৩৫০ বছর। তো ব্রিটিশ আমেরিকান ধরে টোটাল মডার্ন মেডিসিন বলে আমরা যা ক্লেম করি, তার বয়স হচ্ছে হার্ডলি 500 ইয়ার্স। পৃথিবীতে ওল্ডেস্ট ফর্মাল কলেজ, মেডিসিন, তাতে ওল্ডেস্ট কলেজ, ঠিক কথা বললে, ওল্ডেস্ট সার্জিক্যাল কলেজ ইন দি ওয়ার্ল্ড, সেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জারি, এডিনবরা। ঘটনাচক্রে আমার সঙ্গে পড়াশোনা শুরু হয়েছিল। সেটা ওল্ডেস্ট, তার বয়স হচ্ছে 500 বছর। তো 500 ইয়ার্স আগে এডিনবরাতে, ইউকেতে, সেখানে কলেজটা যেটা, দ্যাট ইজ ওল্ডেস্ট কলেজ। আমরা সেটা দিয়ে এত গর্ব করি, একটা ওদের ছাপ লাগলে আমরা যাতে উঠে যাই। যতক্ষণ বলছি, যখন ছাপটা ছিলাম তখন যা ছিলাম, পরে তো কি হয়, ছাপের জন্য যাতে উঠে গেছি। এই ছাপটা কি করে, এটা 500 বছরের কলেজ, তার এত যদি শক্তি থাকে, আমাদের হেরিটেজ 3,500 ইয়ার্স, উই আর মাস্ট রিচার এন্ড স্ট্রঙ্গার। তো আমার যখন পৃথিবীতে বলার সুযোগ, গলা ফাটিয়ে উঠেছে, তোমাদের চাওয়ার করতে হবে বেশি। আমাদের ইন্ডিয়ান উই নো মেডিসিন, তোমরা ৩৫০ বছর ৪০০ পড়াশোনা করে সব প্রভাব করছো, আমার 3,500 ইয়ার্স। এই কথাগুলো বলা হচ্ছে, এগুলো বলে নিজেকে এনরিচ করা, নিজেকে রেসপেক্ট করা, আমরা কি করতে পারি, কি পারি না। সিন্স ইউ আর অল ইয়াং কিডস, এই নতুন ভালো কথাগুলো বুঝতে সুবিধা হবে। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি, যেটা সবাই একটু জানে। ফলে এশিয়াতে প্রথম মেডিকেল কলেজ হচ্ছে 1835 সালে, মেডিকেল কলেজ হবে। দ্বিতীয় হচ্ছে মাদ্রাস মেডিকেল কলেজ। 21 দিন পরে তার জন্ম হয়েছে। 21 দিন পরে জন্ম হয়, তাহলে দুজনের নিশ্চয়ই প্রেগন্যান্সি একই সঙ্গে। Idea was conceived at the same time. British started to create 2 colleges to train up their people and to do their people. তাদের লোকজন, তাদের চিকিৎসা করে বেশিরভাগ ব্রিটিশ লোকেরা আসবে, যারা মোটামুটি ইন্ডিয়ান সাইড তারা পড়াশোনা করবে। এই কনসেপ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজ আর মাদ্রাস মেডিকেল কলেজ যাত্রা শুরু করলো। 1835 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ চালু হলো, তার 21 দিন পরে মাদ্রাস মেডিকেল কলেজ চালু হলো। এই দেখেন, তৎকালীন ওই সাহেবী কলেজে পড়া এক ডাক্তার, তার খুব মনে দুঃখ হলো। কিছুদিন বাদে, তারা যখন কয়েক বছর হয়েছে, তারা খুব দুঃখ পেলেন, তারা না এইসব হবে না, এখানে ইন্ডিয়ানদের পড়ানো হবে না, ছেলেপুলেদের ইন্ডিয়ানদের চিকিৎসা হবে না। ওরা
বউবাজারে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে তারা ছেলে মেয়েদের বাংলা ভাষায় বিচার করো ডাক্তারি পড়ানো শুরু করলো। এই করে লোকটা চিকিৎসা কিছু পাওয়া যেত না, পৌঁছানো সম্ভব না। পরবর্তীকালে দ্যাট এফোর্ট, যে 5-6 জন বন্ধু মিলে বউবাজারে এক কামরা বাড়ি ভাড়া করে বাংলা ভাষায় ডাক্তারি কিছু বেসিক শেখানো। তারা বলে কি করতে হবে, জলের কি করতে হবে, জড়িবুটি বেশিরভাগই। পরবর্তীকালে সেই কলেজটির নাম হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ ইনস্টিটিউট। আমরা সবাই সেটার প্রোডাক্ট। সেই আর.জি. কর ছিলেন খুব সাধারণ, সাদামাটা প্রকাশ হলো। আমরা যে কলেজ পড়ি ন্যাচারালি আমরা সেটা বুঝি যে কতটা বোকা, কতটা এখানে পিছনে আমরা ভাগা হই, যেগুলো খারাপ এরকম একটা বিষয়। সেই আর.জি. কর কয়েকজন তিনি চেষ্টা শুরু করলেন। পরবর্তীকালে ব্রিটিশদের মধ্যে অনেক মহানুভব ছিলেন। তো কারমাইকেল বলে সাহেব ছিলেন গভর্নর জেনারেল। তিনি কিছু ডাক্তারের পয়সা দিয়ে একটু বাড়ি টাড়ি করে ওই খালধারে 12 বিঘে জমি কিনে, আমি ইতিহাস ঘাটাঘাটি করতে ব্যস্ত হয়, 12 বিঘে জমি কিনে খালধারে ওই কলেজটা শুরু হলো। তখন নাম ছিল স্কুল অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল। তারপর কারমাইকেল সাহেবের কালে ওটার নাম হলো কারমাইকেল মেডিকেল কলেজ। ভারত স্বাধীন হলো 47-এ, তখন টু পে হোমেজ টু দি পারসন হু রিয়েলি ক্রিয়েটেড ইট, তার নামে কনভার্ট হলো আর.জি. কর মেডিকেল কলেজ। 2006-এ আমার জীবন চক্র প্রায় শেষ করে আর.জি. করে জয়েন করলাম কাজ করার জন্য। সেই অন্য স্টোরি এখানে বলার স্কোপ নেই, বলতে যাবো না। আর.জি. কর তখন কিন্তু তোমাদের সবাই জানে, আর.জি. কর তখনও ওই মডিফাইড হেলথ সেন্টার, গ্লোরিফাইড হেলথ সেন্টার, প্রায় 150 বছর কলেজ, কিন্তু ওই টিং করে একটা এমএসএমটি, একটা দুটো সিট, আর ওই পুরোনো যদি বিশেষ কিছু নেই, কার্ডিওলজি, নিউরোসার্জারি, প্লাস্টিক ভাবনা স্কোপ নেই। তো তৎকালীন যারা পাওয়া ছিল তাদের কারো মনে হলো যে আর.জি. করে কার্ডিয়াক সার্জারি শুরু করা উচিত, কার্ডিওলজি। তো সেইভাবে অভিজিৎ ম্যাজিক করেছেন, অভিজিৎ ছিলেন অভিজিৎটা ওখানে একটা কার্ডিও শুরু করলেন, একটা ক্যাথলা হলো, কিন্তু কার্ডিয়াক সার্জারি কোথায় পাওয়া যায়? তো somehow I was caught এবং আমি ওখানে চাকরি করতে ঢুকলাম ফর্মাল গভর্নমেন্ট সার্ভিসে at the age of 52। আমার 52 বছর সরকারি চাকরি ঢুকলাম, ডিপি ছাড়া করে খাচ্ছিলাম, ঢুকে পড়লাম সেইখানে। তো 2006 থেকে এবং নাও ইউ হ্যাপি টু সি আর.জি. করে কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট ওয়ান অফ দি বিগেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য কান্ট্রি। আর.জি. করে জয়যাত্রা করার জন্য আমি এখানে আসিনি, বাট ইটস দ্য ইন্সপিরেশন। একটা বিক্রির মতো একটা লোক রাস্তায় উঠে ডাক্তারি পড়ানো শুরু করলো, তারপরে 15 চললো 100 বছর। তারপরে ডিমার্কেশন আছেন, সবচেয়ে খারাপ অবস্থা যদি থাকে মোস্ট নেগলেক্টেড আর.জি. কর। তা সেইখানে আমি যে ওটা শুরু করলাম, তারপর রুম বলে শুরু করলো প্লাস্টিক সার্জারি, তারপর এই আস্তে আস্তে উইদিন নেক্সট ইয়ার 2006 থেকে 2012-14 ইট ওয়াজ ওয়ান অফ দ্য টপ কলেজেস হ্যাভিং অল স্পেশালিটিজ এন্ড অল সুপার স্পেশালিটিজ। আমার বহু এডুকেশনাল এক্সপেরিয়েন্স ওইখানে করা, ডাক্তারির সঙ্গে সঙ্গে মেডিকেল এডুকেশন নিয়ে অনেকটা কাজ করার সুযোগ হয়েছে। আই হ্যাভ ডান সো মেনি এক্সপেরিমেন্টস, আমি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করে সেগুলো বাজারে ছেড়েছি এবং মেনি অফ দেম হ্যাভ ওয়ার্ক। সেই এক্সপেরিমেন্টের লেবার হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। তো এই কথাগুলো রিলেভেন্ট হচ্ছে, বাট লেট মি টেল ইউ, ঐতিহ্য জানতে হয়। আমরা ভারতবাসীরা, আমরা পশ্চিমবঙ্গবাসীরা, আমরা অনেক ঐতিহ্যের অধিকারী। উই হ্যাভ টু রেসপেক্ট আস, নিজেদের সম্মান করতে পারলে তবে আপনি কথা বলবেন। এই কথাগুলো আজকের দিনে একটু রিলেভেন্ট, তার কারণ ইউ হ্যাভ টু গো এ লং ওয়ে। আমরা বলি লম্বা দৌড়ের ঘোড়া, তো এই আজকে যাওয়ার কারণে এমবিবিএস করে কলেজ বসে থাকবে তা তো নয়, আমরা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস। ভবিষ্যতে অনেক ভালো ভালো কিছু করতে হবে, ভালো ভালো কিছু করতে গেলে ভালো ভালো ল্যান্ডমার্ক রাখতে হবে, আমি এইভাবে সেইভাবে এটা করতে হবে। এবং কলেজের যারা অথরিটি তারা করেন যে একটা নামি দামি লোক ধরে আনতে হবে, তাদের দেখে একটা ইন্সপিরেশন হবে। ইন দ্যাট সার্চ দে হ্যাভ ডান এ গ্রেট মিস্টেক। এই বড় বড় লোক ধরতে যে আমাদের গাধাকে ধরে দিচ্ছেন স্পিক সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। তো যাকে এসব তো মজার কথা গেল, যেটা বলছিলাম আমি 2-4টে এখানে অনেক কিছু এডিট করা নেই, পুরোনো ইনফরমেশন আমি একটু চেঞ্জ করে দেবো। ভারতবর্ষে বর্তমানে প্রায় 12 লক্ষ ডাক্তার আছে। কথাগুলো খুব ইম্পর্টেন্ট।
আমরা যে 125 কোটি 135 কোটি দেশে ডাক্তারি করবো, টোটাল কতগুলো ডাক্তার আছে? সবাই বলে ডাক্তার অভাব, সবাই বলে এটা অভাব সেটা অভাব। যদি অভাবই থাকে তাহলে দেয়ার ইজ লট অফ স্কোপ টু ওয়ার্ক। যদি প্রচুর স্কোপ থাকে তাহলে হাতটা থাকবে না। কিন্তু অল অফ ইউ নো একটা এমবিবিএস ঢোকা কত শক্ত, তারপরে এখানে ঢোকা গেল, তারপরে এমএসআইতে মাথার ঘাম পড়ে যাবে। আর ইফ ইউ ডোন্ট ডু এনিথিং তাহলে আমি আর একটা ওয়ার্ড ইউজ করবো, আই গেট এক্সকিউজ, সেটা যদি স্ল্যাং কথা হয়। এমবিবিএস ডাক্তারদের লেভেল কি এখন? একটা কথা আমি সারা যায় গলা হয়ে বলি, দে আর নাথিং বাট দে আর গ্লোরিফাইড হাউস ওয়াইফস। কথা ব্যাখ্যা করে দিচ্ছি আমি। এমবিবিএস ডাক্তারদের মূল্য কতটা? গ্লোরিফাইড হাউস ওয়াইফস। আমরা হাউস ওয়াইফদের ছোট করছি না, আমাদের সবার বাড়িতে মায়েরা আছেন, তাদের ছোট করছি না। তাদের কি ধরে না, এভরিথিং কামস অটোমেটিকলি ফ্রম হার। তিনি কি করবেন? অ্যাকাউন্ট করবেন, লেখাপড়া শেখাবেন, রান্নাবান্না করবেন, সংসার চালাবেন, সবই করবেন। আর বাড়িতে মেল মেম্বার যারা তারা দয়া করে আয় করবেন, বাকিরা ঘুরে বেড়াবেন। দুজন একসঙ্গে আয় করলেও দুজনই চাকরি বাড়িতে এলেন, একজনের ব্যাগটা ফেলে প্রচন্ড টায়ার্ড, মায়ের সাথে চাপ করে খাইয়ে তবে ফিল বেটার, বাট দিস ইজ স্টোরি। যতই যোগ্যতা থাকে, যতই কন্ট্রিবিউশন থাকে, হাউস ওয়াইফ আর নট গিভেন দ্যাট আউট রেসপেক্ট হোয়াট ইজ ডিউ। সেই জন্য আমরা কথাটা ব্যবহার করি গ্লোরিফাইড হাউস ওয়াইফ। এমবিবিএস ডাক্তার হিসেবে অনেকের প্রচুর জ্ঞান কমি থাকতে পারে, বাট দে আর অল ইউজলেস ফেলোস। তাদের ব্যবহার করা হয় না, তাদের সম্মান দেওয়া হয় না। সুতরাং টার্গেট কি? এমবিবিএস এর ডাক্তারি হচ্ছে ছাগল হওয়া ভালো ছিল। তাহলে ইউ হ্যাভ টু ডু সামথিং বেটার। বেটার স্কোপ কোথায়? সেটা সম্বন্ধে দু চারটে কথা বলবো, কীভাবে বেটার হওয়া যায়। এই বেটারের কথা যখনই আসবো তখন আমি ইউএস এর সঙ্গে একটা তুলনা দিয়ে শুরু করি। ওখানে এক সময় দেখে খুব দুঃখ হয়েছিল, ওখানে কিছু বছর কাটিয়ে এসেছিলাম। এখানে কি আরে অন্যরকম, জগৎটাই আলাদা। ইউএসএ এখনো ইউজি পিজি রেশিও হচ্ছে অলমোস্ট 3:1। মানে 100টা এমবিবিএস সিট হলে ওদের এমডি বলে প্রায় 250 থেকে 300 হচ্ছে পিজি পজিশন ট্রেনিং। মানে যতগুলো আন্ডার গ্রাজুয়েট তার প্রায় 2.5 থেকে 3 গুণ বসে যাবে। ভারতের পিকচারটা ঠিক উল্টো। মানে 100টা এখানে যদি পিজি হয়, 300টা এমবিবিএস, অলমোস্ট 1/3। এই পিকচারটা গত কয়েক বছর কিছু কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক আপসাইড ডাউন হয়ে যায়। এই দুটো কথা ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাক্তারের সংখ্যা কত, হোয়াট উই আর এক্সপেক্টেড টু ডু। তাতে একটা কথা বলে রাখলাম যে এমবিবিএস ডাক্তারের বেসিক লেভেল, সেটা করতে যে যথেষ্ট খাম ধরাতে হয়, ঢোকা এবং পাস করা, তারপরে ট্রেনিং, এটা মোটেই সোজা কাজ নয়। ইট ইজ অ্যাবসলিউটলি ডিফিকাল্ট ওয়ার্ক। প্রচণ্ড ডেডিকেশন, প্রচণ্ড সময়, জীবন অনেক ত্যাগ করে দিতে হয়। কীভাবে ত্যাগ করতে হয়? তোদের সঙ্গে বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে, ধরে নেয় যাক কেউ ফিল্ম আর্টিস্ট, তারা পাস করার আগে স্কাই হাই লেভেলে চলে যাবে। আর বিফোর ইউ ফিনিশ ইউর রেসিডেন্সি তারা বিশ্ববিখ্যাত হবে, তারা চাকরিতে ঢোকা যাবে, রিটায়ার হয়ে যাবে। আর হোল লাইফ ইজ ফর দেয়ার এনজয়মেন্ট। যারা অন্য প্রফেশনে আছে, আইটি, হায়ার সেকেন্ডারি পরে 4 বছর করলো, তারপরে ক্যাম্পাসে চলে গেলো চাকরিতে, 2-4 বছর এদিক করলো, করে কমাল যদি খুলে যায় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সিও বা গুগলের সিও করে বছরে কয়েক কোটি টাকা প্যাকেজ দিয়ে চলে আসে। এরকম 2-4 জন, বাট মেজরিটি অফ দেম উইল স্টার্ট আর্নিং আফটার 6-7 ইয়ার্স আফটার হায়ার সেকেন্ডারি। তখন তাদের অবস্থা কী হবে? তাদের তো অবস্থা হবে বাড়ির ছাগলের চোখ। বাট ইউ ক্যানট লুজ হার্ট। এইবার যদি কিছু করতে হয় তাহলে এরপরে প্রসিজার চাই। কেন বললাম এমবিবিএস এ গ্লোরিফাইড হাউস ওয়াইফ, ইউ হ্যাভ ডান এভরিথিং, বাট ফুলনেস হাউস ওয়াইফ, বাট ইউ আর ইউজলেস। কেউ মর্যাদা দেবে না, সারাক্ষণ খাচ্ছে, কাজ করছে না, নোবডি ডাজ দ্যাট এনিথিং। তাহলে এমবিবিএস ডাক্তারদের কোনো মানুষ বলেই গ্রাহ্য করা হয় না। তাহলে তাদের একটু পড়াশোনা করে উপরে যেতে হবে। স্কোপ কোথায়? স্কোপ হচ্ছে 3:1। মানে 3টে এমবিবিএস সিটের জন্য একটা এমডি, এটা মেজর কনসার্ন। এবং কর্মজীবনের বিভিন্ন জায়গা থেকে যাওয়ার স্কোপ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, আমি কয়েকজন ভেরি স্ট্রং হয়েছে। কিছু পরিবর্তন হয়েছে এখন। এখন ওই উল্টোটা 3:1, মানে একটা এমবিবিএস হলে 3টে প্রফেসর সিট নয়, 1-এর কাছাকাছি এসছে। এখন টোটাল এমবিবিএস সিটের ধারণা বিশ্বযুদ্ধ আছে, কতগুলো এমবিবিএস সারা আমি ওদের ওরা জানে না দিচ্ছে।
ওদের এটা জানিস ওদের টোটাল MBBS সিটস 88, টোটাল অফ PG সিটস কত সারা দেশে 25, মানে এরপরে উত্তর ওটা নাও আই টেল ইউ glorified housewife হওয়া যাবে না, your position MBBS will be non glorified idiot in the society, you will know me. তাহলে PG সিট কত এখন কে বলতে পারবে? একজন এই জোরে বলছো, জোরে জোরে কানে কম শুনি। 35,000 আর কেউ মডিফাই করবে? আরে ওইটা তো ভেজাল দেওয়া হবে, আর কেউ বেটার বলতে পারবে? আচ্ছা আস্তে আস্তে হচ্ছে, ডেফিনেটলি সেন্স হচ্ছে বেশি। যদি রিয়েল সেন্সে ধরা যায় তাহলে এক্সাক্ট নাম্বারটা ওরকমই হবে, 40 কাছাকাছি, বাট অনেক তাতে খাদ মেশানো আছে। গয়না যখন তৈরি হয় 24 ক্যারেট হয় না, খাদ মেশানো হয়। খাদ মিশিয়ে টোটাল সিট এখন 60,000-এর কাছাকাছি। খাদগুলো কি, যেমন ডিপ্লোমা সিট আছে অনেক, যেগুলো টিচিং এর হয় না, এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো খুব রেলেভেন্ট না প্র্যাকটিসে, খুব মডার্ন হয় স্টিল। এটা 1 বছর ডিপ্লোমা, 3 বছর এমসিএ করে ডিপ্লোমা হলে কাজ করে ফেলা যায়। তো সেইগুলো সমস্ত ধরলে টোটাল নাম্বার অফ পোস্ট গ্রাজুয়েট পজিশন হচ্ছে 58,000, 63 হয়েছে, কিছু হয়েছে, আর ওই হচ্ছে 88। টোটাল নাম্বার মেডিকেল কলেজ কত কে বলতে পারবে দেশে? দেশে এবং স্টেটে 550। পশ্চিমবাংলা না ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। পশ্চিমবাংলাতে 26। ইন্ডিয়ার টোটাল কলেজ আরো বেড়েছে বোধহয়, হ্যাঁ প্রবাবলি 660। এবং ইন্ডিয়া ইজ এ কান্ট্রি হ্যাভিং লার্জেস্ট নাম্বার অফ মেডিকেল কলেজ ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীতে এত কলেজ আর কোথাও নেই। In spite of that, being our population 135 crores, এই সংখ্যাটা যথেষ্ট নয়। তার চেয়েও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে বলে দিই, আমেরিকাতে 100টা যদি ইউজি সিট হয়, 300টা পিজি, সোনা পাথরটি হয়ে গেল। 100টা জন্মেছে, 300টা কোথেকে আসবে? বিকজ দে ইম্পোর্ট করে। কাক আর কোকিলের গল্প কেউ যদি জানে, কোকিল নিজের বাচ্চা মানুষ করে না, ডিম পেড়ে দিয়ে আসে, কাক ভাবে ওটা আমারই বাচ্চা, ওই মানুষ করে। ইট ইজ জাস্ট লাইক দ্যাট অনলি। আমাদের দেশে এইসব তৈরি হয়, সেই এমবিবিএস ডাক্তার ওখানে যায়, তো ওরা ওদের 100টা এমবিবিএস তৈরি করলো, অনেক কষ্ট করে 100টা রিপ্রোডিউস করলো, আর 200টা এখানে চুরি করা হবে। টোটাল 300 ট্রেনিং করলো, সাথে গেট এ গুড নাম্বার অফ পোস্ট গ্রাজুয়েটস। আমাদের দেশে যতগুলো তৈরি হবে, 300টা এমবিবিএস তৈরি হয়, তার অনেক পালিয়ে যাবে, এখানে অপরচুনিটি না পেয়ে, সুযোগ না পেয়ে, অন্য জায়গায় চলে যাবে। যারা পড়ে থাকবে তাদের মধ্যে ইনস্টিটিউট ডিস্ট্রিবিউশন হবে, ইনস্পাইট অফ দ্যাট দি নাম্বার ইজ নট ইনাফ। তাহলে দুটো জিনিস ইম্পর্টেন্ট। The entry at MBBS level is very difficult. Entry at postgraduate level is still more difficult. And entry at super special level is further difficult. Super special না হলে এখন সমাজে আসছে, I am sure during your lifetime, তোরা যখন বড় হবে তখন ওই MSMEর অবস্থাও ওই গ্লোরিফাইড হাউসওয়াইফ হবে। MCH DM না থাকলে তাদেরকেও পাত্তা দেবে না। টাইম হ্যাজ স্টার্টেড। তো হোয়াট আই ওয়ান্ট টু ট্রান্সমিট, এই জিনিসটা প্রথম থেকে মাথায় রাখতে। তার মানে বলছি না যে সিনেমায় যাওয়া যাবে না, বেড়াতে যাওয়া যাবে না, ক্লাস বাঙ্ক করা যাবে না, ইয়েস ইউ ডু এভরিথিং, কিন্তু মনে রাখতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর নেক্সট 30 ইয়ার্স। এখন বয়স হচ্ছে তোদের অর্ডিনারি 18-20 এর বয়স হওয়া উচিত, তাই তো? কাছাকাছি 20 কোঠায় থাকার কথা, 20 হাজার ছাড়াই বেশি লাগে। আগামী 30 ইয়ার্স ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং। ডাক্তারদের কেরিয়ার শুরু হয় অলমোস্ট অ্যাট এজ অফ 50 when all the other professionals retire. এই পর্যন্ত কি করতে হয়? গাধার মতো ফিরে যেতে হয়। আমার কন্টেম্পোরারি যারা অন্য প্রফেশনে, তারা রিটায়ার করে বাড়িতে বসে গেছে, আমরা তখন বসে যাচ্ছি, বসের ব্যাগ বেরিয়ে বেড়াচ্ছি, একটা জামা রাত্রে কেটে সকালে সেটা করছি, একটা হাওয়াই চড়ি জুতো কেনার অবস্থা হয়নি। Being probably the best student of that city or of that college, of that school, best হয়ে তার ওয়ার্স পজিশন। তারপরে ডিফারেন্স কখন শুরু হয়? বাকিরা যখন রিটায়ার করে জীবনে দেয়ার ওয়েটিং কাউন্টডাউন শুরু হয়, আর কতদিন আছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, তখন ডাক্তারদের গ্রোথ শুরু হয়। সেই গ্রোথ দ্যাট টেক্স ইউ টু এনি লেভেল।
ডাক্তারদের মধ্যে যদি পলিটিক্স করতে ইচ্ছে করে, he can become directly available minister. অন্য প্রাণে কাউকে বসতে হবে, পাড়ার ক্যাটারে মারতে হবে, তাকে মারতে হবে, টিকিট পাবে। কোনো কোম্পানি দিতে গেলে অন্য কোম্পানির লোকেদের খুব ছোট লেভেল শুরু করতে হয়, অন্য প্রফেশনাল ডাক্তারদের দেখেন স্টেট ওভার সিও। অ্যাডভান্টেজ অনেক, যতগুলো ডিসঅ্যাডভান্টেজ তার চেয়ে বড় বেশি অ্যাডভান্টেজ। আর সবচেয়ে বড় হচ্ছে once you are in the profession, if you can practice it, you get a very glorified and respected profession. অন্য প্রফেশনে কেউ আয় করলো 10 কোটি 20 কোটি, ঠিক আছে, বড় লোক আয় করে যে আউট অফ এফেক্ট, বাট ডাক্তার সে যাই করুক, হি ইজ রিগার্ডেড লাইক গড, ভগবানের পরে। এই যে সোশ্যাল রিকগনিশন অন্য কোনো প্রফেশনে নেই। বাড়িতে কারো কিছু হলো, ক্ষতি হলো, অসুবিধা হলো, এটা ম্যানেজেবিলিটি। একটা বিরাট সিও বিরাট লোক হলেও তাকে আমার দ্বারস্থ হতে হবে। আজকের দিনেও ইফ ইউ আর নট কানেক্টেড, হেলথ কেয়ার ইজ নট অ্যাভেলেবল। যতই অর্থ থাক, যাই থাক, ইন্স্যুরেন্স থাক, ইফ ইউ আর কানেক্টেড ইউ আর সেফ, ইফ ইউ আর নট কানেক্টেড ইউ আর আনসেফ। আমার দিনে অজস্র ফোন আসে বিশাল বিশাল লোকে, টু চ্যানেলাইজ, মাঝরাতে হাট ব্যথা আছে, কোথায় যাবো? একটা প্রাইমারি এমার্জেন্সি করতে গেলে 8টা-10টা সেন্টার পৌঁছতে হবে গোল্ডেন আওয়ার ভিতরে। 1 ঘন্টায় পৌঁছলে হাট বাঁচলে 6 ঘন্টা মোটামুটি, তারপরে ভগবানের নাম। তা সেই 1 ঘন্টা 6 ঘন্টা পৌঁছতে ইউ শুড বি কানেক্টেড। যতই অর্থ থাক, নন মেডিকেল পিপুল আর নেভার কানেক্টেড। তার থ্রু দিয়ে কানেক্টেড হতে হবে। সো ইউ মে বিকাম দ্যাট ব্রিজ। তাহলে 2-4 ব্রিজ করতে হবে, সেগুলো সবসময় যে শুধু তাই করতে হবে তা না। গ্র্যাজুয়েট একটা এডুকেশন, পড়াশোনা নিশ্চিত করতে হবে, পরিশ্রম করতে, আগে বলেছি গাধার মতো পরিশ্রম করে যেতে হবে। অ্যান্ড আই ফিক্সিং করতে হবে একদম শেষে, লাস্ট পিলার। আমার প্রথম জমিদার শিক্ষক ছিলেন, নাম করা শিক্ষক, তিনি বলতেন অলওয়েজ লুক অ্যাট দ্য টপ। এর মাঝে কি থাকবে টাকা নিয়ে দরকার নেই, দ্যার ইজ মেনি হার্ডওয়ার্ক, বাট ইউ ডোন্ট টেক ইট, ডোন্ট কনসিডার ইট। শেষের গোলটা দেখতে হবে, দ্যাট উইল গিভ ইউ এনলাইটেড, স্পিরিটেড। তো শেষের গোলটা দেখতে হবে যে আমরা সবাই টপে পৌঁছতে চাই। টপের অনেকগুলো প্যারামিটার্স আছে। ইয়েস, somebody wants to be rich, there is nothing wrong, you become rich. চুরি না করে, ফাঁকি না দিয়ে, জোর চুরি না করে, you will become richest person. তেমনি সামাজিক সম্মান, ইয়েস, you can get it. তারপর হচ্ছে কানেকশন। ডাক্তার যে ভালো করে যদি মনে হয়, you should be socially connected, ওর নেতা, মন্ত্রী, শান্তি, ফিল্ম অ্যাক্টর সবাই হাতে কাছে চলে আসবে। তো এই কানেকশনগুলো পাওয়া যাবে। এবং অ্যাট দি এন্ড সমাজের প্রত্যন্ত জায়গায় অনেক বাড়িতে গেলে সিনিয়র প্র্যাকটিশনার, সেই ডাক্তারের মূর্তি পুজো করা হবে। দিস ইজ নট মিথ, দিস ইজ রিয়েলিটি। ডাক্তারের অ্যাডভান্টেজ অনেক আছে, ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি, বাট দেয়ার আর লট অফ অ্যাডভান্টেজ। এই আলোচনাটা আমি করছি যে সিন্স ইন বিগিনিং, যদিও এখানে ঢুকতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নিশ্চয়ই সেকেন্ড থট কাজ করছে, ভুল করলাম কিনা। এবং যত সময় যাবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যখন আইটি ছিল পাস করে ক্যাম্পাসে যেতে 40,000 ম্যানে পাবে, অন্যরা যা হোক করে আয় করা শুরু করবে, কেউ কেউ ব্যবসা করে আলু পটল বেছে লক্ষ টাকা করবে, ইউল বি রিয়েলি ফ্রাস্ট্রেটেড। তো ফ্রাস্ট্রেশনকে প্রশ্রয় দিলে ইউল বি ডুম। আর যদি রিয়েলিটিতে দেখা যায় যে টার্গেট ঠিক থাকে, যে ডাক্তার যখন পড়তে এসেছে, ডাক্তারি কোথাও করতে এসেছে, কোনো ফিক্স টার্গেট আছে। একটা হচ্ছে I will be a physician in real sense and I will have my vision in the world. এখানে খুব বেশি এইসব তথ্যে আমি যাব না। এইসব তথ্য তো এই যে এগুলো সব জাস্ট আই ক্যাচিং। কিউবা মতো একটা দেশ, সেখানেও ডাক্তারের সঙ্গে অলমোস্ট 7,000। ইন্ডিয়াতে সে সংখ্যাটা খুব কম, মাত্র 0.7। একটু আগে বলেছে প্রচুর ডাক্তার ডেফিসিয়েন্সি আছে। তো ডেফিসিয়েন্সি থাক আর বেশি থাক, খুব কিছু যায় আসে না। কিন্তু কতগুলো জিনিস আমার হৃদয় গেছে, এগুলো কোথাও ডাউনলোডের স্লাইড নয়, বিভিন্ন জায়গায় মুখ পেতেছে, করতে যাচ্ছে, তৈরি করা আছে। বেসিক্যালি ইট ইজ ক্লোজ টু মাই হার্ট। ইন ইন্ডিয়া এভরি 10 মিনিটস ইয়াং ওমেন ডাই উইথ চাইল্ডবার্থ। আমরা অনেক কথা শুনি তো, মেটাল মডেলিং কমিয়ে ফেলতে হবে, ইনফ্যান্ট মডেলিং কমাতে হবে। টিকিট সব নেই, আজকে বাড়িতে কোট করে আমরা লিখে দিই, ইট ইজ নট গোইং টু হ্যাপেন। আমি নেগেটিভ পেসিমিস্ট লোক নই, আমি অপটিমিস্টিক, কিন্তু সায়েন্স স্টাডি করে বলে দিচ্ছি এটা হবে না। আই হ্যাভ শাউটেড দিস অ্যাট অল লেভেলস, ইনক্লুডিং এনি লেভেল অফ মিনিস্টার ইন দি কান্ট্রি, সে সেন্ট্রালের, স্টেটের,
বহু জায়গায় বহু লোকের কাছে যেতে পারি, আওয়াজ পৌঁছয়। So I have shouted in front of everybody, you cannot do it, you are all lying. ইনফ্যাক্ট মডেল কমানো যাবে না, ব্যাটার মডেল কমানো যাবে না, তার আমি কি অ্যান্টিন্যাশনাল নাকি? বিষয়টা আমি অ্যানালিসিস করে দেখে দিচ্ছি। আজকের দিনেও চলে যায়, এভরি 10 minutes one young woman is dying। চিন্তা পরে আসছে কেন মারা যাচ্ছে? রিলেটেড টু চাইল্ড বার্থ। কম বয়সে যে এখন পর্যন্ত দেশে আইন করে 18-21 যাই করা হয় না, এটা ওয়ার্ক। এখনো বিরাট ইলেকট্রিক আছে, আর্লি প্রেগন্যান্সি হয়। একটা যদি আমি মেয়েকে বাঁচাতে চাই বা তার বাচ্চাকে বাঁচাতে চাই, অর্থাৎ ইউ ওয়ান্ট টু কাট ডাউন ইনফ্যান্ট মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, 3টে জিনিস আমার দরকার। এত বড় দেশে রাতারাতি চাইলেও প্রত্যেকটাতে আমেরিকার মতো হাইটেক ফেসিলিটি করা যাবে না। আমাদের ধরেই দিতে হবে ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা প্রচুর আছে যেখানে একটা সেন্টার বেসিক ফেসিলিটি, একটা সিজার করা, সেটা পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যাবে। যদি একটা ডিফিকাল্ট লেবার হয়, এগুলো এখন বললে হয়তো বুঝতে পারবে না। সোজা কথা, বাচ্চা যেভাবে পেটের মধ্যে থাকে উল্টে পাল্টে আছে, ব্রিজ প্রেজেন্টেশন, মাথা আগে করোনা কথা কমে গেছে, এরকম অবস্থা, যাতে নর্মালি ইট ইজ নট গোয়িং টু ডেলিভার। তাকে এমন একটা সেন্টারে নিয়ে যাওয়া যেখানে সিজারকে বার করা যায়, সেটা এখনো 50-100 কিলোমিটার দূরে হাসপাতাল এমন জায়গা প্রচুর আছে যেখানে বেসিক ফেসিলিটি নেই। একটা হাসপাতাল আছে, অ্যানেস্থেটিস্ট নেই, তিনি সপ্তাহে একদিন আছে। গাইনোকোলজিস্ট আছে, ওদের রেডিওলজিস্ট নেই, ইউএসজি করা নেই। পৃথিবীর যে কোনো সভ্য দেশে ডিউরিং প্রেগন্যান্সি 3 বার ইউএসজি করা হয় মিনিমাম। আমেরিকায় প্রতিদিন করা হয়, মিনিমাম 3 বার করতে হয়। ফার্স্ট টাইম সাবমিট, লাস্টে দেখে নিতে হয়, দ্যাট গিভ ইউ লট অফ ইনফরমেশন। সেই ইনফরমেশন যদি থাকে, দ্য লট অফ থিংস বিকাম স্ট্রিমলাইন। কোনটা নর্মাল হবে, কাউকে হসপিটাল নিতে হবে, অলরেডি। যদি সেই ইনফরমেশন না থাকে, তাহলে একটা ইয়ার মেয়ে 16 বছর 18 বছর প্রেগনেন্সি হয়েছে, থাকে পছন্দ জায়গায়, তার মিড নাইটে লেবার পেন হলো, তার একটা ব্রিজ প্রেজেন্টেশন রয়েছে, তাকে কিছু করা গেল না, পৌঁছলো যখন আর্জি করে অথবা পারা থাকবে অলরেডি 10-12 ঘন্টা ফিটাল ডেথ হয়েছে, মাদার সেক্সেস ড্যামেজ, দেয়। তাহলে এই যে বললাম, প্রতি 10 মিনিট একটা ইয়াং মারা যাচ্ছে, we have analyzed thoroughly, we have done very very hard work, and it has been presented to government number of times. তোমরা যতই পলিটিক্যাল কথা বলে যে যেখানে থাকো, ম্যাটারনাল মর্টালিটি কমার কমবে না। আমি তো সমাজ সংস্কার নাই, পলিটিক্যাল লোক নেই। হোয়াই ডিড আই রেজ দিস ইস্যু? আমার মতো আরো 2-4 জন নির্বোধ লোকের দেশে আছে, প্রিয়া অলসো, একজন নাম তার নিশ্চয়ই শুনেছিস, আমার তো অনেক বেশি, ইজ দেবশিস, ইজ ভেরি প্যাশনেট পার্সন, হি ইজ ভেরি ক্লোজ টু মি, আমরা একই বয়সে, ডিফারেন্ট ফিল্ড। গভর্নমেন্টের অনেক ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের সুযোগ হয় কাজ করার সঙ্গে। দিস ইস্যু ওয়াজ টেকেন ভেরি সিরিয়াসলি। তোমরা যতই বড় কথা বলে কি করে ম্যাটারনালি কমবে, তার কারণ প্রেগনেন্সি যখন হচ্ছে, সমাজ সংস্কার করে সবার এক বছর দিয়ে হবে, সব বড় ফসল থাকবে, সেগুলো অনেক কথা উঠেছে। ভারতবর্ষের যে অবস্থান, এই যে প্রেগনেন্সিগুলো হবে, তার একটা ইউএসজি রোজ করতে হবে, অন্তত 3টে ইউএসজি করতে হবে, না হলে থ্রোট প্রেগনেন্সি একটা ইউএসজি করতে হবে, তার দেখে নেওয়ার জন্য অ্যাবনর্মাল কিনা, অ্যাবনর্মাল পজিশন আছে কিনা। যদি সেটা করা না থাকে কি হবে বলছি, যদি না করা থাকলে তাহলে মিড নাইটে লেবার পেন হবে, জায়গার কাছে নেই, যখন টুলেট আর চাইল্ড দেয়, মাদার দেয়। এই মৃত্যুগুলো ঠেকানো যাবে না, হোয়াট এভার বিগ ওয়ার্ডস ওটাও। এইটা ইউএসজি প্রত্যন্ত জায়গায় ইউএসজি হচ্ছে না কেন? রেডিওলজির সংখ্যা কত টোটাল সারা দেশে? নট মোর দ্যান 3000। রেডিওলজি আমাদের সময় তখন করতো না, তখন ইনভেস্টিগেশন ছিল না, ও সিট ফাঁকা পড়ে থাকে। এখন হাইটেক নাম্বার 1 ছিল, রেডিওলজিতে যায়, এবং রেডিওলজিতে প্যাকেজ দিলে প্রাইভেট কলেজে 5 কোটি হচ্ছে প্যাকেজ দিলে, এগুলো শুনতে হবে। এখন নিট ঢোকার জায়গায় ফাঁকা দিয়ে ওসব খরচপত্র করতে হয়। প্যাকেজ দিলে আছে বহু প্রাইভেট কলেজে, সরি আমি তোমাকে হার্ড কথা দিতে বলছি না, এমবিবিএস তারপর অটোমেটিক, এখন তো নিট মানে রেজিস্ট্রেশন হচ্ছে, 5 কোটি টাকা খরচ করে রেডিওলজিস্ট হবে। ডেফিনেটলি ইজ গোইং টু মেক মানি, ইট ইজ নাথিং রং ইন দিস। কিন্তু এইভাবে কতগুলো রেডিওলজিস্ট দেশে প্রডিউস করা সম্ভব? আর একটা কথা বলছি, এদেশে একটা বিরাট রোগ, যেখানে আমরা সবাই লজ্জিত, সেটা হচ্ছে ফিমেল ফিটিসাইড। ডু ইউ নো, এখানে আমি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি মেয়ে, তাই তো? এখানে প্রকৃত তাই তো
ছাত্রছাত্রী অনেক। তো তাদের আমি উদ্দেশ্য করেই বলছি, you are very fortunate that you are alive. You could have been dead during interview. ক্রিটিসাইড হয়ে যেতে পারত। তারপরে যখন পরবর্তীকালে যখন আমি কাউকে এগিয়ে দিচ্ছি না, দেখলেন কি আছে ফরচুনেট। আমার দেশটা আমি এইভাবে দেখি, আমরা যে মেয়েদের সামনে দেখি তারা অনেকে ভেরি ফরচুনেট ভাবে এডুকেটেড ফ্যামিলিতে এসছে, বড় শহরে আছে, দেয়ার লাইফ, আদারওয়াইজ দে কুড হ্যাভ বিন ডেড ইন ইউর। দ্বিতীয় হতে পারত তাদের এডুকেশনের যা সুযোগ, less than 3% get chance for education. তেমন হতে পারত যে বাড়ির এটো কাটা খেয়ে যদি পড়ে থাকলো তাই গেলে মেয়েরা বেশি থাকে, কাস্টমার করে যদি কোনো সুযোগ থাকে তবে পড়াশোনা হবে। হোয়াট ইউ সি ইন সিটি অফ কলকাতা, দ্যাট ইজ নট দি ইউনিভার্সাল ডিগ্রি অ্যাক্রস দ্য কান্ট্রি। ডাক্তারি করতে হলে সমাজ থেকে বুঝতে হবে, ডেপথ অফ সোসাইটি। এখানে যারা আমরা মেয়েদের দেখতে পাচ্ছি, আই এম ভেরি প্রাউড অফ দ্যাম, প্লিজ টেক ইট ফ্রম মি। সারা বাংলার বা সারা ভারতবর্ষের মেয়েদের এত সৌভাগ্য কিন্তু নয়। মোস্ট অফ দ্যাম স্টিল লিভ অন খেটে গোটা বাড়ির যা পড়ে থাকে তাই খায়। সবার দেওয়ার পরে পারলে একটা প্রাইমারি স্কুলে যায়, তার এডুকেশন, হেলথ, এভরিথিং ইজ গ্রসলি নেগলেক্টেড, অ্যান্ড দিস ইজ নট গোয়িং টু চেঞ্জ টুডে। একদিনে পরিবর্তন হবে না। ফিটিসাইডের কথা এলাম, এখানে একটা কথা বলে দিই। ফিটিসাইড ঠেকাতে গেলে একটা তো কালচার, এখানে অনেক প্রসঙ্গান্ত চলে যাচ্ছি। জানা থাকে বছর কয়েক আগে একসময় সঙ্গে কথাবার্তা হচ্ছিল, কতগুলো গভর্নমেন্ট হসপিটালের নর্দার্ন ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্স অফিসের রেজিস্ট্রি ছিল, যেখানে দেখা গেল সারা বছরে 3000টা বেবি ডেলিভারি হয়েছে, অল আর মেন্স, নামি দামি জায়গায়। শর্ট করে না বলে বিতর্কে জড়াবো না, কিছু এখন 3000 babies born in one hospital, government hospital. তারপরে গভর্নমেন্ট হাসপাতালে শুনেছি সব রকম লোকজন আসে, 3000 একটা মেয়ে নেই, এরকম একটা স্ট্যাটিতে দেখা গেল ভারতবর্ষে they have worked with 100 hospitals in different part of the country. The majority of them having very very small number of girl child born. কোথাও 0, কোথাও 100তে একটা, কোথাও 300তে একটা। দিস রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স খুঁজলে সব পাওয়া যাবে এখন। তাহলে ফিমেল ফিটিসাইড বন্ধ হয়নি, ইট উইল কন্টিনিউ ডিউ টু ভেরিয়াস রিজন হুইচ আর বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। কিন্তু আমরা তো সমস্যা নেই, ওগুলোর মাথা ঘামানোর কথা না। আমরা মাথা ঘামাতে বাধ্য হলাম কেন? তখন বহু ডাক্তার অ্যারেস্ট হচ্ছিল পিসিপিএনডিটি অ্যাক্টে, ইউএসজি করে সেটাকে অ্যারেস্ট করলো। ইউএসজি বা যে কোনো রেডিওলজিক্যাল মেশিন হ্যান্ডেল করতে গেলে তাদের নানা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফিমেল সেক্স ট্রান্সফার করা হবে না প্রেগনেন্সি, এটা খুব ভালো কথা, করা উচিত না, বললে ফিটিসাইডের সম্ভাবনা বাড়ে। কিন্তু তার ফলে প্রচুর পেপার মেনটেন করে এমন সব গভর্নমেন্ট রেগুলেশন আছে যে একটা ইউএসজি মেশিন বড় থেকে ছোট হয়ে গেছে। এই পোর্টেবল মেশিন সেগুলি একটা লোক চাইলে 100 কিলোমিটারের ইউএসজি করে দিতে পারে। তার ভিতরে অন্যায় করার লোক আছে, তারা খারাপ কাজ করবে, বাট স্টিল ইট ইজ পসিবল। তাহলে আইনটা এমনভাবে করতে হবে যাতে খারাপ কাজও না হয় এবং ফিটিসাইড বন্ধ হয়, ইউএসজি করা যায়। হোয়াট ইজ অবজার্ভ যে ওই পিসিপিএনডিটি অ্যাক্টে ফিজিশিয়ানস আর পানিশেবল নন বেলেবল অফেন্স হবে, দে উইল অ্যারেস্টেড এন্ড দে উইল পুট টু জেল এন্ড হোয়াটএভার হ্যাপেন্স লেটার অন। তো সুতরাং কেউ ইন্টারেস্টেড হলো না। বড় বড় কতগুলো শহরে মানে ইউএসজি নেই, পিসিপিএনডিটি অ্যাক্টে লেখা আছে একটা ডাক্তার ম্যাক্সিমাম 3টে জায়গায় প্র্যাকটিস করতে পারবে, তার এই ফেসিলিটি থাকতে হবে, অনলি দ্য নিউ ইউএসজি। আগামী বহু বছর পর্যন্ত ভারতবর্ষের সব জায়গায় ইউএসজি ফেসিলিটি দেওয়া যাবে না আনলেস ইউ ক্যান ক্রিয়েট রেডিওলজিস্ট। রেডিওলজিস্ট কটা, অন্য জায়গায় মেডিসিন 10টা রেডিওলজি সিট নেই, লোকজন নেই। এর একটা ভালো দিক আছে যে রিয়েলাইজেশন হলো, তখন এটা শর্ট, এটা ব্রড টু পার্লামেন্ট, অনেক বেশি করলো, আমরা বললাম, ডাক্তাররা বললো, তাতে রেডিওলজিস্টদের ট্রেনিং বেসিসে একটা এমসিআই রিকগনাইজ সার্টিফিকেট দেয় এবং দ্যাট ওয়াজ ফর ইউএসজি, ম্যাটারনাল ইউএসজি করার জন্য। যারা এমবিবিএস ডাক্তার ইউএসজি করে বেআইনি,
তো সেই একটা হওয়ার পরে ইট ওয়াজ ইন 2013 তো সেই সময় বলা হলো যারা রিকগনাইজ জায়গায় কাজ করে 1 বছর এক্সপিরিয়েন্স তারা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাস করে তবে তাদের এমসিআই রিকগনাইজ সার্টিফিকেট দেওয়া হবে। এবং যারা সেই ট্রেনিং যাদের হয়নি তাদের 1 বছরের ট্রেনিং করতে হবে, যদি রিকগনাইজ করে যেখানে এমনি পড়ানো হয় তারা পরীক্ষা দেবে দিয়ে করা হবে, তাদের সার্টিফিকেট দেওয়া হবে। That is a great initiative. প্রচুর লোক ইংরেজি হবে। After that, আমার অভিজ্ঞতা বলছি, incidentally or unfortunately I became Vice Chancellor of Health University in 2014. আমি এইসব নানাভাবে এইসব অ্যাক্টিভ হওয়ার কিছু খবর রাখতাম। তখন দেখা গেল 2014 যখন বিসি হলাম তখন দেখি এই আইনটা কোথাও ইমপ্লিমেন্ট হয়নি, খাতা কলমে আছে। তো ফার্স্ট টাইম এটা নিজের গুণমান করতে যায়, আমি টেলিং দ্য ট্রুথ, এবং সেইটা করতে হবে ডাক্তারদের, তবে ডাক্তার প্রোটেক্ট হবে, শুধু পলিটিক্স করলে হবে না। তো প্রথম বছর 2014-তে এসে ওরম যা ছিল ওয়েস্ট বেঙ্গলে 200টা ছেলে মেয়েকে পরীক্ষা নিয়ে পাশ করে দেওয়া হলো, দে গট সার্টিফিকেট। পরপর 3 বছর ভিজিট টেনিয়র, তারপরে প্রথমটা সময় গেল, পরের সময় গেল, 2টো টাইম পেয়েছিলাম, 2টো ব্যাচে 200 প্লাস 450 ছেলে মেয়েকে সার্টিফিকেট ট্রেনিং করা হলো দেখান ওয়ার্কের স্যার। আর কতগুলো কলেজে ভর্তি হয়েছে তারা পরে পাস করছে, মাঝে মাঝে কাজ। দি হোল প্রসেস স্টার্ট ইন দি রেস্ট অফ দি কান্ট্রি। অনেক দিন বাদে কেউ 100 করেছে, কেউ 200 করেছে। যেটুকু রেগুলেটরি অথরিটি দেওয়া হলো সেটা হলো অ্যাভেল হলো। তাহলে এমডি রেগুলেটরি প্রচুর তৈরি করা যাবে না, কিন্তু সার্টিফাইড আল্ট্রাসোনোলজিস্ট তৈরি করা সম্ভব। ইনিশিয়েটিভ আরও বেটার হওয়া উচিত। পিসিপিএনডি একটা তৈরি করা উচিত ছিল, তাহলে হয়তো ডিউরিং প্রেগনেন্সি বাচ্চার অবস্থান জানা যেত। সো দিস ইজ ওয়ান অফ দিস, হোয়াট এভার ইনিশিয়েটিভ টেকেন দ্যাটস গ্রেট, and what is left that will definitely come in future. এই একটা কারণ গেল। দ্বিতীয় হচ্ছে অ্যানেস্থেটিস্ট সংখ্যা কত, খুব কম। এক্সাক্ট ফিগার আমার এখন বলতে কত বলতে আছে এই মুহূর্তে আমার জানা নেই, ভুলে গেছি। একটা বড় হাসপাতাল, দিস হসপিটাল অলসো গোইং টু ফেস এতগুলো ডিপার্টমেন্ট খুলবে, এসআইজি, এসআইজি, অমুক প্রমুখ, ইউএসজি, সিটি, সবগুলো অ্যানেস্থেটিস্ট। কোথায় অ্যানেস্থেটিস্ট? অ্যানেস্থেটিস্ট নেই, সংখ্যায় নেই। দ্বিতীয় হচ্ছে গাইনোকোলজিস্ট, টোটাল আমার গাইনোকোলজিস্ট, তার সংখ্যাও কম। তাহলে একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি, তাকে সিজার করার জন্য একটা ইউএসজি করার লোক চাই, ইউএসজি মেশিন চাই। একটা অজ্ঞান করার জন্য বড় সড় অজ্ঞান করতে হবে না, পিঠাটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান অবশ করে দিলেই হবে। আর একজন যাও মিডোকার সার্জন হলে কেটে বাচ্চা বার করতে হবে। এই তিনটি যদি হয় তো বাচ্চাও বাঁচবে, মাও বাঁচবে। আমরা হয়তো খানিকটা এগিয়েছি, কিন্তু অনেকটাই এখন কথা রাখছি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে there is huge scope available for medical practitioners এবং the huge reforms to be done at various level. সেই লেভেলে সবটা আমাদের হাতে নেই। বাট অ্যাজ এ ফিজিশিয়ান, এই খারাপের আমি ভালো করতে বলছি, তার মধ্যে যে হিউজ স্কোপ, ইফ ইউ আর ট্রেন্ড ইন এনি স্পেশালিটি। এই যে বলাটা কি করে খাবো, এটা ডাক্তারদের জীবনে ভাবতে হবে, ওপারে গিয়ে ভাবতে হবে না, ওপারে ভাবতে চলে যাবে সঙ্গে। হোয়াট এভার ননসেন্স ডক্টর ইউ আর, ডাক্তার প্র্যাকটিস করলে যত ইচ্ছায় করা যাবে, সবভাবে করা যাবে। জব অন্য ক্ষেত্রে 58 বা 60 রিটায়ার হলো, তারপরে বসে দিন করতে হয়, কি করে সংসার চলবে, এইটা কোনোদিন ভাবতে হবে না। একটা কার্টুন একটা বেরিয়েছিল না, ফ্যাকাল্টি দেখে যাই না, যেটা বেডে একটা শুয়ে আছে, ওখানে নাই, তারপরে ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে তাকে। তো for the entire life, so long you are alive, you are physically fit, you are mentally fit, you are important, you have got enough job. অর্থ চিন্তা করতে হবে না, জবের চিন্তা করতে হবে না, পড়াতে গেলে টিচিংয়ের চিন্তা করতে হবে না। এটা না হলে আমার মতো লোক তো ওখানে চলে যাওয়ার কথা। এই বয়সে নিশ্চয়ই আমাদের কেউ দেখে বেড়াতো না। There is enough scope. ডাক্তার করে সুবিধা কোথায়? Life is practice, no doubt about that, but at the end of the day, you will get enough social security. প্রচুর কাজ আছে, প্রচুর অর্থ রোজগার করা যায়, সবভাবে করা যায়, অসৎভাবে করা যায়। আমি সবভাবে করতে সাজেস্ট করবো, বাট ইট ইজ ইউর অপশন। There is enough scope to earn. It is enough scope to earn money and fame. প্রচুর সুনাম পাওয়ার অনেক সুযোগ আছে। আমি এখানে অ্যালাউ আমি দুটো গল্পগুলো বেড়ে গেছি।
এই আমি আর্যের কাজ করতাম বহু বছর হলো, 2006 থেকে আমার 14 পর্যন্ত আর্যের ছিলাম। তো তার আগে তো বিভিন্ন জায়গায় কাজ করতেছে কত কথা। আমার ড্রাইভার হচ্ছে বিহারি ড্রাইভার রাজ্যের শেষে, এবং সে মাঝে মাঝে দেশে যায়। যাওয়ার সময় বলে বাবু একদম 15 দিন না যায়, বেটা বাড়ি যাওয়ার তার 2 মাসের কথা নেই। সেই আমাদের পুরাতন বৃত্তের মতো। তারপর বলে আমি জানতাম আমি থাকি বালিয়াঞ্জে, তার জিগারে কী করে যাবো, মেট্রো আছে, বহুদিন টোটা অভ্যেস নেই। ঠিক আছে গেলাম, ওখানে গেলে আর যে ছেলেগুলোরা মেট্রো স্টেশন অন্য দিয়ে যায়, কেমন থাকে না এই করতাম। একদিনের ছোট্ট গল্পগুলি, গল্প হলেও সত্যি গল্প নয় কিন্তু। আমি সাহিত্যিক হলে ভালো লিখতে পারতাম, ফিল্ম প্রডিউসার হলে এটা নিয়ে ভালো ফিল্ম হতে পারতাম। এইসব অনেক গল্প আমাদের অজানা থেকে যায়। একদিন আটটাতে বেরিয়েছি, সন্ধ্যাবেলা 6:30-7টা বাজে। যে মেট্রোটা ঢুকলাম, যেহেতু অভ্যেস নেই, ছেলে তো নামিয়ে দিয়ে গেল স্ট্রিট পর্যন্ত টিকিট দিয়ে, খুবই চলাফেরার অভ্যেস নেই। যে পৌঁছলাম তখন একটা মেট্রো সব বেরিয়ে গেছে। দাঁড়িয়ে আছে, মেট্রো তাড়াতাড়ি 6 মিনিট নেক্সট মেট্রো আসবে, দাঁড়িয়ে আছে। মিনিট দিয়ে হয়েছে, এক ভদ্রমহিলা কাছে এসেছি, মাসে বিয়ে দিয়েছে মাঝে বয়সে। মহিলাদের চোখের দিকে তাকানো উচিত না, তাকানো যায় না, ভদ্রলোক দাঁড়িয়ে আছি। তো এসে বলে ডাক্তার চিনতে পারছেন? আমি কোথাও বুঝিনি কাকে বলছি। 2 দিন বলে প্রায় ঠিকই উঠলো, ডাক্তার চিনতে পারছেন? বলে আপনাকেই তো বলছি। সত্যি তার সঙ্গে কেউ নেই। তো বলুন চিনতে পারছেন? তাকালাম মুখের দিকে, কিছু মাথায় আসছে না। বলে হ্যাঁ, মানে ওই ঘটনা ততদিন থেকে গেল, আপনি চিনতে পারছেন না আমাকে? মা বলছি মেমোরিতে নেই, আসলে মনে টনে নেই তো, আসলে নামটা মনে নেই। এইসব ম্যানেজ করার চেষ্টা ম্যানেজ হলো না, গতবেলা ততদিন খেপে গেল। তার মিনিট খানেক বাদে পাশের একটা বেঞ্চ বা সেখানে একটা সেই আজকাল সরি একটা মজা করে বলছি, মেয়েদের এখন ওরা খুব স্লিম পছন্দ করে, একটা এখন আর্টিস্টের ছবি আঁকে, একটা এসের মতো দেখালো, সরু লিখে বা সরু মাথায় লম্বা ভূতের মতো, তাকে মানে ভেডাল যদি মহিলা ধরে নেয়, এরকম একটি মেয়ে পাশে দাঁড়িয়েছিল। তো ভদ্রবেলা তাকে টেনে হিড়িকে নিয়ে নেয়, এই প্রণাম প্রণাম। সেই বেটারা তো ভেবাতে আছে, এসে তো বুঝতেই পারছে না কি মায়ের চিন্তা করতে পারছে না, দাঁড়ালো। তারপর ভদ্রবেলা বললো এবার চিনতে পারছেন? আসছে, আপনার মনে নেই যখন 18 দিন বয়স আপনার অপারেশন করেছিলেন? ওর একটা সাংঘাতিক কনজেন্টাল হার্ট ডিজিজ হয়েছিল, খুব জন্মগত অসুখ হয়েছিল হার্টের, আপনি অপারেশন করেছিলেন, মেয়েটা বেঁচে আছে। আরে এখন মেয়েটার বয়স 17-18 বছর বয়স, তখন বয়স 18 দিন। 18 দিনে মেয়ে 18 বছর বয়সে সে এক্সপেক্ট দ্যাট আই শুড রিমেম্বার। ওর মায়ের বয়স আমরা 20-22 আমি 40-42। তাকে অপারেশন করার জন্য তিনি আমাকে চেয়েছিলেন, কয়েকদিন দেখেছিলেন, বাচ্চাকে একজনে দেখেছিলেন। বাট শি এক্সপেক্ট দ্যাট আই উইল ম্যানেজ বোথ অফ দেম। যদিও তিনি সুস্থ ভাববেন দিস ইজ ইম্পসিবল, এটা কি, এটা নিশ্চয়ই তুমি পাগল না, দিস ইজ ইউর সোশ্যাল রেসপেক্ট। অন্তরে ঢুকে বসে আছে সেই মেসেজ। ঘটনাচক্রে আমাকে চেনা যায়, এদের মতো ভদ্র চেনা যেত না, চেনা করতে। তারপরে সেই তখনই কথা ভদ্রমহিলা তার পায়ে পড়ে, দিস ইজ এইভাবে মতো মনে রাখে। নেক্সট একটা কথা বলছি, সেটা আমি আগে বলছি, আমি কমলার কথা বলছি না, বাট ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি অফ মাই লাইফ। সো I will hope that you will appreciate the story and the essence of the story. This will give you a lot of encouragement to go further. আমার সোশ্যাল যোগাযোগ প্রচুর, যেহেতু খাওয়া জমেছিল, তার এনার্জি 14 বছর চাকরি করেছি, সাধারণ কিছু যোগাযোগ করেছি। তা পরবর্তীকালে যখন লোকে চিনল, তখন অনেকে সোশ্যাল ফাংশনে ডাক্তার, এখন ডাক্তারদের দেখিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে মেয়ের বিয়ে ঠিক হয়, তার বাড়িতে উৎসবে ঠিক হয়। আমাদের জেনারেশন সেই জিনিসটা এখনো আছে, পরবর্তীকালে কমে আসছে, কারণ সোশ্যাল জিনিসটা তাই এরকমই এক ভদ্রলোক একবারের সঙ্গে বললেন আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমি তো এনার্সে কাজ করি, ঠিক আছে যাবো, যথা যা হয় অ্যাজ ইউজুয়াল যেতে পারলাম না। তারপরে ভদ্রলোক পরে এলেন, তখন মোবাইল ফোন ছিল না, তো এসে বললেন খুব আসছে আউটডোরে বসে আউটডোর শেষ হল। আর এনার্সে আছে বড় শুধু আউটডোর পেশেন্ট হয়, সকলকে শুধু আউটডোর। দিনের সব দেখা গেলেন, তারপরে বসে আছি, আর মেয়ের বেডে ক্যান্সার করতে হয়েছে, আপনি একটা ট্রেন দিয়ে ট্রেনে যেতে পারবেন। আবার একটা ট্রেন দিলাম, তারপর মিডল লাইফে বিজি হয়ে গেছি। আনফর্চুনেটলি দ্যাট টাইম অলসো আই কুড নট মেক ইট।
তো ভদ্রতা তো রাগ করলেন না, আবার এলেন। এখানে ডাক্তারবাবু দুবার তো গেছে, এইবার যদি আপনি যান তাহলে আপনি না গেলে মেয়েকে দিতে পারবো না। তার মেয়ের কি অপরাধ যাওয়া সেও তো আমার মনে নেই, তাছাড়া আমাকে গরিব লোক সাধারণ লোক। এইবার ঠিক করলাম যে যাবো। নেক্সট ডেট দিলাম, যথেষ্ট দেখে থেকে বড় করে ডায়েরিতে লিখে রাখলাম। রোজই প্রায় বাড়িতে আমার মেয়েদিকে বলতাম ডেটটা মনে করিয়ে দিতে, আমি যাতে মিস না করি। একটা মেয়ে দুবার বর্জনে নিই, থার্ড বার তো বেজার সারা জীবন নষ্ট হবে। থার্ড বার গেলাম, একটু মজা করে বলছি, স্টোরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আগে যারা বলেছি গল্প হলো সত্যি, একটাও কিন্তু মিথ্যে কথা নেই। আই ক্যান গিভ ইউ রেফারেন্স, ইউ ক্যান গো এন্ড ক্রস চেক। তৃতীয়বার গেলাম, এই শিয়ালদাতে হলো ট্রেনে যেতে হবে, 2 ঘন্টা করে গাড়ি ছিল, গাড়িতে গেলাম তো স্টেশনে 1.5 ঘন্টা। সেখান থেকে খানিকটা হাঁটা পথ, গাড়িটা রেখে দিতে হলো, ডেফিনেটলি প্রোটেক্টেড। খানিকটা হাঁটা পথ, খানিকটা রিক্সা, গাড়ি যাবে না। তারপরে খানিকটা হাঁটা আলের মাঝখান দিয়ে, তারপরে খানিকটা মাঠের মাঝখান দিয়ে। টোটাল জার্নি টাইম এইদিকে 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা ওখানে। তা ভেরি আপসেট, মানে এতটা বুঝিনি, এখন তো জিজ্ঞাসা করিনি। মেয়ের বিয়ের কথা গেলাম। রেস্ট অফ দি স্টোরি ইজ অ্যাবসলিউটলি টাচিং টু হার্ট, এবং দ্যাট ইজ দ্য টাচ অফ দ্য স্টোরি। এবং সেটা জানা দরকার ইয়াং কিডস, দ্যাট উইল মোটিভেট ইউ বিকাম এ পলিটিশিয়ান। সামাজিক গ্রহণযোগ্যতা কতটা এখন লোকে বলে না, ডাক্তারদের লোকে হেনস্থা করে, ডাক্তারদের সামাজিক মর্যাদা নেই, কিছু না, ইট ইজ অল ইউজলেস টক। ডাক্তারদের এখন লোকে ভগবানের মতো না, ভগবানের উপরেই হবে। ইফ ইউ ক্যান ডেলিভার, দে উইল গিভ ইউ মাচ বেটার what you should get. এবার সেসব পেরিয়ে দিয়ে বাড়ির কাছে গেছি। এবার দেখা গেল গ্রাম একদম মানে খুব কনজেস্টেড, হিন্দি সব গরিব লোকেরা, আমরা মাটির বাড়ি। এবার আস্তে আস্তে হেঁটে এবার 2টো বাড়ির মাঝখানে, মানে 2টো ঘর, মাটির ঘর, মানে এরকম সোজা এরকম সাইড করে ঢুকতে হবে। এবার ঢুকলাম, ঢুকে তো ফাইনালি একটা উঠোনে যে পৌঁছলাম, তার চতুর্দিকে ঘরগুলো বোঝালো শরীরদের ঘরটা হবে বাড়িতে। আর সেই উঠোনে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে সেই ভদ্রলোক বললেন একটু জল নিয়ে আসতে, বুঝেছে আমার অবস্থা তিনি বুঝতে পেরেছেন। জল টল দিয়ে আমি ওখানে 2-4 মিনিট দম ছেড়ে বসলাম, কারণ ভয়ও হচ্ছিল এত করে তো নিয়ে এলাম, রেটে দেবে কিনা, কেন কোথায় দিয়ে যাচ্ছে, কবে রাখছিল, মানে ওখানে বেরোনো পথ নেই, সো ইনঅ্যাক্সেসিবল। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, স্টোরিটা শেষ হলেই বুঝতে পারি যে ডাক্তারদের অবস্থান কোথায় এবং হাউ সেফ ইউ আর ইন সোসাইটি। জল খাইয়ে তো চলে যাই। তারপরে 2টো বাড়ি, 2টো ঘর, তার মাঝে যে ওরা সঙ্গে 2জন আর আমি মাঝখানে, পেছনে একজন, 3-4 জন মিলে একটা ঘরে ঢুকলাম। এই জিনিসটা খুব ক্লাইম্যাক্স ভেরি ইম্পর্টেন্ট। বলিতে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতে মুহূর্তের মধ্যে আর্তনাদ এবং তার রিয়াকশন বলা পার্সেন্টে পরে বলছে। গেছি ভেতরে, ওই ইলেকট্রিক লাইট নেই, ওই প্রদীপ তো নয়, লণ্ঠন বা এইভাবে জ্বলছে, ঘরটা আলোকে দেখা যাচ্ছে। তো পরে বুঝলাম কয়েকজন মহিলা বসে পেলেন, যে কোনে কোনে বসে নেমে গেছি। কিন্তু কিছু হঠাৎ তীব্র আর্তনাদ দেখে না, আরে মর ডাকে। আমি মহিলা করতে বলতে পারতাম, আরে মর ডাকে, মানে কয়েকজন মহিলা তারা বর্দানশীল, তারা ভীষণভাবে ভাবছেন যে পুরুষ কি করে এলো। ততোধিক জোরে যে মহিলা বললেন আরে মর ডাকে, আমাদের প্রায় সন্ন্যাস হয়ে গেছে, ততোধিক উচ্চ অর্থে কয়েকজন চিৎকার করলে, আরে মর নেই, এটা ডক্টর। You are considered higher than everything. যেখানে এত সামাজিক বাধ্যবাধকতা, যেখানে পুরুষের অধিকার নেই, মেয়েদের সাথে তো বাদে দিলাম, সেক্ষেত্রে এত হার্ডেল পার করে ওরা ডাক্তার নিয়ে গেছে। এবং আমার জন্য এই সোসাইটিতে এই যে গরিব লোক, তাদের তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম। একটা পাত্র চলে গেলে আর একটা অর্ডার মুশকিল। সেই অবস্থায় সেই বাচ্চাটি অপারেশন করেছিলাম বলে এই মেয়েটা দিয়ে যাচ্ছে। অপারেশন করেছিলাম বলে 2বার ক্যান্সেল হল, 3rd টাইম টুকবি ফর দ্যাট। তো এর যে শেষ কথাটা, এ মর নাই ডক্টর হ্যাঁ, তাহলে ইউ আর বিয়ন্ড এভরিথিং। যেখানে কেউ ঢুকতে পারে না, ইউর আলাদা। এরা সেই অবস্থান দিয়ে দিস ইজ হোয়াট ইউ আর গেটিং ফর দ্য সোসাইটি। সোসাইটি যখন আমরা এতটা দিতে পেরেছি, আরে গিভিং ব্যাক, আমাদের নিজেকে সেটা দিতে হবে। ইউ মাস্ট বি সোশ্যালি কনসাস।
আজকে কিছু উপদেশ দেওয়ার কথা উপদেশগুলো কোনো সময় শোনে না কেউ, তাহলে এই ধরনের রিটার্ন সোসাইটি আমরা দিয়ে থাকি, এই ধরনের রিটার্ন অন্য কোথাও কোনো প্রফেশনে পাওয়া যায় না। দ্যাট ইজ হোয়াট। আচ্ছা, এখানে যে জিনিসটা এখানে ডিসকাশন যাচ্ছে না, মানুষ ভালো থাকলে হার্ট ডিজিজ, ডায়াবেটিস ডিজিজ, ক্রনিক ব্লাড ডিজিজ, স্ট্রোক অ্যান্ড নিউমোনিয়া, এই 5টা আইডেন্টিফাইড ফ্যাক্টস অ্যাক্রস দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO সারা দেশে এই নিয়ে কাজ হয়েছে। এই সমস্ত কারণগুলো তারা মারা যায়। মর্টালিটি কমাতে গেলে, স্বাস্থ্য ভালো রাখতে গেলে, হেলথ ফিটনেস ভালো করতে হলে এইগুলো টেক কেয়ার করতে হবে। এইগুলো টেক কেয়ার করার জন্য কি দরকার? বাড়ি ঘর বানিয়ে দেওয়া যায়, জন্ম কিনে ফেলা যায়। ইউনিট হিউম্যান রিসোর্স, ম্যান পাওয়ার। তার ভিতরে খারাপ সাথে ম্যান পাওয়ার কি ডাক্তার। তাহলে হার্টের জন্য কার্ডিয়াক সার্জন দরকার, তারপরে ডায়রিয়াল ডিজিজ আছে, তার জন্য পিডিয়াট্রিশিয়ান দরকার, মেডিসিন ডাক্তার দরকার, রেসপিরেটরি ইনফেকশন পালমোলজিস্ট দরকার, তার স্ট্রোক হলে নিউরোলজিস্ট দরকার, আর নিউমোনিয়ার জন্য পালমোলজিস্ট, এই যে ডাক্তারগুলো দরকার, এই উপরে তারপর আপনি আসতে রাবিশ নেই। অথচ কেউ যেটা কমপ্লেন করে দেয় কোর্টে, ভুল করেছে, তোমার পালমোলজিস্টের ডিগ্রি নেই, তুমি হয়তো MS সার্জন, তুমি তার নিউমোনিয়া লিখে দিয়েছো, নিউমোনিয়া প্যারালাইজড, হ্যাঁ, তার অনধিকার চর্চা আছে, এই নট কোয়ালিফাইড ফর দিস, legislation acting against you, but you are supposed to deliver service. এই যে হিস্ট্রি দ্বারা অফিসিয়াল স্টেটমেন্ট, তো এইরকম ডেফিসিয়েন্সি নিয়ে দেশ চলছে। ডাক্তার হিসেবে ইট ইজ ইউর বার্ডেন। ইউ আর নট মিনিস্টার, ইউ আর নট পলিসি মেকার, বাট ডেফিনেটলি ইউ ক্যান ডু ইউর ভেরি ওয়েল লট অফ থিংস। কমপ্লেন হয়, নানা সমস্যা হয়, লিটিগেশন হয়। আর একটা কথা ছোট ছেলেমেয়েদের বলি, কথা তো বলে থাকি, ডাক্তারদের এলিগেশন হয়, পানিশমেন্ট দেওয়া হয়, এলিগেশন হয়, ডাক্তাররা ভুল কেউ করে না, তা না। কিন্তু তোমাদের সবার বলছি, মানে গো ব্যাক, প্লিজ কালেক্ট ইনফরমেশন, সি কজনের পানিশমেন্ট। সব প্রফেশনে অসৎ লোক আছে, যারা ব্যবসা তাদের মধ্যে আছে, ডাক্তারদের মধ্যে আছে, সব প্রফেশনই আছে। যত অসৎ লোক, তারও একটা স্মল ভগ্নাংশ পানিশড হয়। এবং যারা পানিশড হয় তারা বিনা কারণে পানিশড হলো, টেকনিক্যাল ফল্টে কেউ কারো ভিক্টিমাইজ হয়, কিন্তু ঠিকঠাক ডাক্তারি করে পানিশমেন্ট হয়েছে, এই কিন্তু খুব চোখে পড়ে না। আই হ্যাভ অ্যানালাইজড লট অফ ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস। সুতরাং এই যে ইস্যুটা, এই ডাক্তারি করতে গেলে মিডিয়া পিছিয়ে লাগবে, লোকে অন্যায় করবে, তারপর নিজের কোর্টে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। আমি কারো বিরোধিতা করছি না, শুনলে তোমরা জাতীয় করবে, কিন্তু আমি যদি সৎভাবে কাজ করি, হোয়াট কোর্ট এক্সপেক্টস আউট অফ ইউ রিজনেবল নলেজ। আমি পণ্ডিত হতে হবে তা কিন্তু না, সেই বিষয়ে আর মোটামুটি জ্ঞান কমে থাকবে। আমি যদি সিনসিয়ারলি সেই প্র্যাকটিসটা করি, তাহলে মেডিকেল লিগাল ইস্যুতেও পড়ার কোনো সম্ভাবনা নেই। আমি দু চারটে, খুব বেশি সময় নেব না, দু চারটে জিনিস এখানে যা যা আছে, বাঙালি হিসেবে ভারতবর্ষের সঙ্গে গর্বিত হওয়ার কথা। একটা তো কলেজ কথা বললাম, এই ভদ্রলোকের কথা তোমাদের অনেকেই মনে থাকতে পারে, ওয়ার্ল্ড ফিগার, ইনি প্রথম হিউম্যান রিসেপশন করেছিলেন ভারতবর্ষে, সেটা ফার্স্ট স্থাপন করেছিলেন। ফেমাস পারসন, হি ইজ নট অ্যাক্রস দি ওয়ার্ল্ড। ভারতবর্ষে ডেড বডি টাচ করলে তার প্রায় চামড়া করে না, এটা সবচেয়ে টিপিক্যাল সোশ্যাল কন্ডিশন। হি ইজ দি পারসন মেডিকেল কলেজে বসে ডেড বডি রিসেপশন চালু করেছে। তাকে মনে রাখার চেষ্টা করা। এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সারা পৃথিবীতে কিন্তু চর্চা হয়। হি ওয়াজ ফ্রম দিস সয়েল। তিনি কালাজ্বরের মেডিসিন ইন্ডিয়া চালু করেছেন এই শহরে বসে। সুভাষ মুখোপাধ্যায়ের নাম তোমরা অনেক শুনছে, ফার্স্ট টেস্ট টু বেবি, আউট অফ ফ্রাস্ট্রেশন এই কমিউনিটি সোসাইটি। তখন এই ফিজিওলজির প্রফেসর ছিলেন। সো হোয়াট এভার হি থট, হোয়াট এভার হি ট্রাইড টু ইমপ্লিমেন্ট, কিছুতেই করা গেল না। একসময় লোকেদের পাগল বলে বিদ্রুপ করা শুরু করলো হি কমিউনিটি সোসাইটি। আজকে কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের চেয়ার তৈরি হচ্ছে। আজকে টেস্ট টু বেবি ইজ এ ফিজিবল অপশন। সিএস দা খুব বিখ্যাত গানের প্রফেসর, আমাদের সঙ্গে মাস্টার ছিলেন, আমাদের ডিএড টিচার ছিলেন। তার সেই সিজার লেবারের ফোর্সেস, ইন্টারন্যাশনাল অ্যাক্সিডেন্ট ফোর্সেস, ডিপিএল লেভেল করা যায়। বিধানচন্দ্র রায় তো সবাই জানেন। প্রবাবলি মডার্ন ওয়ার্ল্ড ইজ ইয়েট টু সি সাচ এ ফিজিশিয়ান। এইরকম জ্ঞানী, এরকম প্যাশনের, জ্ঞান হচ্ছে আমি বলবো প্যাশনের, তাকে দেখার সৌভাগ্য হয়নি।
যখন আমি এসেছি তখন চলে গেছে, কিন্তু তার সঙ্গে ডিরেক্টলি যারা ছাত্র তাতে আমাদের অনেক মাস্টার ওনার সাথে কাজ করে এসেছেন। সো আই হ্যাভ হার্ড লট অফ স্টোরি অ্যাবাউট হিম। হি ইজ রিয়েলি, তিনি খুব বিরাট পণ্ডিত হয়তো ছিলেন না, এখনকার দিনে হয়তো এত বুদ্ধি তার মাথায় ছিল না, গুগলের সঙ্গে মিক্স করতে পারতেন না, বাট হি ওয়াজ প্যাশনেট পারসন। এই যে ডিটেল তিনি যখন পেটিজাদের রুমের ভিতরে বসে আছে, হ্যাঁ বসে গেছে, বাট দ্যাট ইজ অবজারভেশন, ক্লিনিক্যাল অবজারভেশন। রুগীটা কেমন হচ্ছে, তার কি পালস মেলে বেরোচ্ছে, তার স্কিনটা কেমন দেখতে, কেমন দেওয়া হচ্ছে, কতগুলো যে বেসিক ক্লিনিক্যাল মেডিসিন যেগুলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ানো হবে সেগুলো মন দিয়ে করা যায়। লট অফ ইনফরমেশন ইউ গেট আর অবজারভেশন। সো হি ইজ দ্য পারসন অফ দ্যাট লেভেল। এগুলোতে যাচ্ছে, এগুলো সবই হয়ে গেছে, এগুলোতে যাচ্ছে। আমি দু চারটার কথা বলবো যে আউট অফ এভরিথিং ভারতবর্ষের ডাক্তারদের অবস্থান কি? আমি সত্যি ব্যাকডেটেড, আনসার ইজ নো। ইউ ক্যান বি গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমরা অনেকে সেই টেস্ট পেয়েছি, ভারতবর্ষের লোক হচ্ছে আমাদেরকে সেকেন্ড লেভেল দেখে না, ডেফিনেটলি উই গেট দ্যাট টেস্টেড। যেমন এখন আমরা কি বলি, বাইপাস সার্জারি কলকাতা সাধারণত 100টা সার্জারি আছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। হার্ট ট্রান্সপ্লান্ট কলকাতা হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট, স্টেম সেল রিসার্চ এখানে হয়েছে, রিজেনারেটিভ মেডিসিন, তারপর বিভিন্ন স্পেশালিটি সার্জিক্যাল স্পেশালিটিগুলোতে আর্টিফিশিয়াল লিম, এখন আর্টিফিশিয়াল লিম দিয়ে কাজ করা যায়। আমি তো লেন্থ হতো, এখন পায়ে আমার আর্টিফিশিয়াল লিম কেটে সেটা দিয়ে চলাফেরা রিফ্লেক্সে সবই হয়। তারপরে ভিডিও অ্যাসেস সার্জারি, আমার স্পেশালিটি হচ্ছে থোরাসিক সার্জারি হিসেবে আমার তখন বেশি। আপনার বড় বড় কাটতে হয় না, ফটো করে ইউ ক্যান অপারেট এনি কমপ্লিকেটেড থিং ইনসাইড দ্য চেস্ট। ল্যাপারোস্কোপিক্যালি জেনারেল সার্জারি অপারেশন, গাইনিক অপারেশন সব করে ফেলা যায়। রোবোটিক সার্জারি এখন নিজে হাতও লাগে না, কম্পিউটার কনসোলে বসে ইউ ক্যান গেট এভরিথিং ডান বাই রোবটস। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যা হয়েছে সমস্ত কিছু ইন্ডাক্টেড ইন মেডিসিন প্র্যাকটিস। ইফ ইউ আর প্যাশনেট গাই, ইফ ইউ স্পেন্ড সাম টাইম টেকনোলজিক্যাল হেল্প দিয়ে ইউ বি এবল টু চেঞ্জ। সুতরাং যে কোনো রকম সার্জারি, যে কোনো অপারেশন, যে কোনো মেডিকেল প্র্যাকটিস উই ক্যান ডু ইট। আমি এগুলো স্পেশালি বলছি ইন রিলেভেন্স টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা। লোকে বলার এখানে কিছু নেই, এটা ঠিক নয়, এখন সব আছে। কী দরকার ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমি রুগী, পেশেন্ট, ইমেন্স মেটেরিয়াল সোর্স, প্রচুর রুগী, যে হাসপাতাল যেখানেই হোক, ইউ গেট এনাফ পেশেন্টস। তারপরে প্যাশনেট টিচার্স, অনেকের হয়তো বিশাল পেপার পাবলিকেশন এই সায়েন্সে পরিচিত নয়, কিন্তু প্রত্যেকের জীবনে তো অজস্র রুগী দেখেছেন, অজস্র অপারেশন করেছেন। টিচার গেট ওভার হিয়ার বিভিন্ন সাবজেক্টের, তাদের তো অনেকের প্রচুর পাবলিকেশন থাকবে না, বিখ্যাত তারা হয়তো নন, কিন্তু এভরিবডি হ্যাজ গট ইমেন্স এক্সপিরিয়েন্স ইন দেয়ার লাইফ। সেই এক্সপিরিয়েন্সগুলো ট্রান্সমিটেড হবে। সো ইউ আর গেটিং এনাফ স্কোপ। তো এইসব থেকে আমি কি বলতে চাইছি, এই যে এত স্কোপ পাওয়া গেল, এত এই ডাক্তারদের কথা হলো বা কাছে থেকে জানা গেল, তাদের বেনিফিট হবে ইউ ক্যান টেক ইউ টু এ ওয়ার্ল্ড ক্লাস। তাদের থেকে যেটুকু যা শেখার, যেটুকু যা অনুকরণ করা, সেগুলো করা যায়, প্রোভাইডেড আপ্তবাক্যটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এদেশে ডাক্তারদের চাপ ছিল 3,500 বছর আগে, কি বলা হতো, গুরুকুল। ছবি আছে, গুরুর বাড়িতে গুরু বসে আছেন, দাঁড়িয়ে আলতুল্লাহ করা, দাঁড়িয়ে দেওয়া আছে প্রাচীন গুরুদেব, তার সঙ্গে সবাই বসে আছে। তো তাতে দে আর সাপোজ টু স্টে উইথ গুরুজি। আমরা মাইথোলজিক্যালি যে বিভিন্ন ধর্মশাস্ত্রে দেখি, তখন যুদ্ধ শিখতে গুরু বাড়িতে যেত, ডাক্তার গুরু বাড়িতে যেত, তার গুরু চালানো কাজ করা, ধান চাষ করা হচ্ছে, তার সঙ্গে ডাক্তারকে শেখা হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আজকেও পরিবর্তন কিছু হয়নি। স্টাইল হ্যাজ চেঞ্জ, গুরুগুলি চেঞ্জ হয়নি। ইফ ইউ আর রিয়েলি লার্ন, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড অন মেডিসিন, ইট শুড বি ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য মেন্টার। গুরুর টার্মিনোলজি পাল্টে যায়, গুরুর আমরা মেন্টার বলি, গুরু গৃহ না বলে ল্যাব বলি বা হাসপাতাল বলি, এবং গুরু না বলে তাকে স্পেশালিস্ট বলি। কিন্তু দ্যাট কনসেপ্ট অফ গুরুকুল স্টিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ প্রডিউসিং ডক্টরস। ডাক্তারকে ভালো করতে গেলে সারাক্ষণ পড়ে থাকতে হবে। গুরু তো ভালো মতো সবই হয়, যারা এইসব একটু আধ্যাত্মিক আলোচনা যারা করে, সেই গুরু মিলে লাখ লাখ ছেলেমেলায় কথা বলে না, গুরু তো প্রচুর, সব গুরু তো এক লেভেলে হবে না, সব টিচার এক লেভেলে হবে না। দ্যাট বি গ্রেট টিচার্স অ্যান্ড দ্যাট বি ননসেন্স টিচার্স, হতেই পারে সব, নানা লেভেলের লোকজন হতেছে। কিন্তু গুরুর সঙ্গে কন্ট্যাক্ট ইজ ভেরি ক্লোজ। যখন তিনি পড়াতে আসবেন অন্য ক্লাসে, হি মে বি গ্রেট ইকোনমিস্ট ইন দিস কান্ট্রি, হি মে গেট নোবেল প্রাইজ। অতীতে দেখা যাবে দিনের 2টো ক্লাস, বাকিটা বাঙ্ক করা সিনেমা হলে,
দ্যাট ইজ পার্ট অফ দ্যাট এডুকেশন, আই ডোন্ট ব্লেম ইট। যে কোনো এডুকেশনে একটা ক্লাস বাকিটা বাঙ্ক করার এই সিস্টেমে এডুকেশন চলে আসে, তার মধ্যে লোক পড়াশোনা করে সবাই শিখে যায়। বাট ডাক্তারিতে শর্ট সার্কিট কিছু নেই, ইউ আর নট গোয়িং টু ইট। ইফ ইউ অন্য কোনো বিষয়ে কোথাও 50% পাস মার্ক না, আজকাল ম্যানেজ করা সম্ভব অনেক ক্ষেত্রেই, কিন্তু 50 নম্বর পেতে হলে কোর্সের অল্টারনেটিভ থাকবে না। তার মানে ডাক্তারি করার সময় ওই অর্গানটাই পড়িনি, তা তো হবে না, যেহেতু লার্ন এভরিথিং উইল ডু এভরিথিং। সেন্স হচ্ছে একটা থরো এক্সপোজার, সব কিছু পড়তে হবে, সব কিছু শিখতে হবে। এইটার গোড়ার কথা হচ্ছে গুরুকুল। আজকের থেকে শুরু করে এবার জাস্ট নিউ, এটা কয়েকদিন মাত্র হয়েছে, আজ থেকে শুরু করে শেষ পর্যন্ত মেবি আজকে 30-40 বছর পরেও তখন লার্নিং ফেস থাকবেই। পুরোটাই ইট শুড বি গুরুকুল ওরিয়েন্টেড, কন্টিনিউয়াস পেশেন্ট একটা গুরুর কন্ট্যাক্ট। এবং এই মেডিকেল কলেজ আমাদের এক্সপেক্ট gradually when you are coming to clinical area, there will be enough number of patients. হাসপাতাল পেশেন্ট অভাব কিছু হবে না, কোনো হাসপাতালই হয় না। তারপরে ইন্টারেক্টিভ রিলেশনস থাকে, এই কলেজ সেই কলেজ, সেটা দিয়ে কলেজ ফেসটা যায়। পরবর্তীকালে এখানে পাস করার পরে ইমে গো টু এক্স, ইমে গো টু নেমান্স, ইমে গো টু এনিভার, যেগুলো যে কোর্সে যাওয়া যেতে পারে। কিন্তু এমবিবিএস হলো, কোর্সে এক্স হবে, তারপরে ট্রেনিং হবে, তারপরে তার মধ্যে আমি সংসার করতে বাধা দিচ্ছি না, তার প্রেম হবে, বিয়ে হবে, সবই হবে। লেট ইট বি ইন ইটস ওন ট্র্যাক। সাইমালটেনিয়াসলি ডাক্তারের যে কন্টিনিউটি ইট হ্যাজ টু মেইনটেইন। এখন আমি 10 বছর যেমন অনেকে আইটি মজা করে সঙ্গে রাখতে হবে, আচ্ছা এই 10 বছরের বাচ্চা মানুষ করে পরে ওর কাজ করবে, তাহলে জয় ই নেভার গেট সাচ এ চান্স। ইট মাস্ট বি পার্টিকুলার, কাজও করবো, এটাও করবো। যখন তুমি এটা এনজয় করতে পারো, মানে প্যাশনেট, অনলি দেন ইট ইজ গোইং টু গিভ ইউ রিটার্ন। তো শুধু জ্ঞানের কথা বলে যাচ্ছি, আমরা লাইক ইট পার্সোনাল ফিউচার। আজকে যেটুকু সুযোগ পেয়েছি বলার, সেটা হচ্ছে কন্টিনিউটি, কন্টিনিউসলি পড়াশোনা করতে হবে, ট্রেনিং করতে হবে। যে কথা প্রথমে বললাম, যে গুরুর সঙ্গে কন্ট্যাক্ট, যেমন গুরুর তুল্যমূল্য বিচার করলে হবে না। আরে আমাদের এই সাবজেক্টের টিচারটা খুব বাজে, টিচার সবাই বাজে, সবাই ভালো, বাট definitely what you need, they are going to give you that amount of guide. আমার কাজের থেকে ফলো করা, এরপরে গ্র্যাজুয়ালি আমাদের সেই লেভেলে নিয়ে যেতে হবে। কন্টিনিউটি অফ ট্রেনিং। এখানে একটা কথা বলে ইন্স্যুরেন্স শেষ করতে হবে, কয়েকটা শেষ করবো। If somebody aspires to become a cardiac surgeon, or somebody aspires to become a pediatric neonatal surgeon, or somebody who aspires to be critical care specialist, it is a very, very long period of training. কার্ডিয়াক সার্জারিতে ইন্ডিপেন্ডেন্ট সার্জারি করতে গেলে বয়স লাগে মিনিমাম 45। আমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করেছিলাম at the age of 52, যখন বাকি লোকেদের জীবন শেষ হয়ে যায়। বিলিভ মি, এখানে আর্জিকর আসার দিন থেকে 52 পর্যন্ত একটা দিনও ঘুমানোর সময় পাইনি। 52 পর্যন্ত ওই একটা হয় যদি করে এটা পুরোনো জামা রাত থেকে যে সকালে করে যে বিশ্বাস মেলায়, এবং এই অবস্থায় সারা পৃথিবী চষে করেছি, কাজ করেছি, ট্রেনিং করেছি, সব জায়গায় করেছি। বাট টিল 52 স্ট্রাগল, আমি স্ট্রাগল বলবো না, মেডিটেশন, এটা ফসল বোনা হলো। এবং তারপরে when I was in practice at 52, it was just not like anything. In 1 year, believe me, I was at the top of the country. মেডিকেল এডুকেশন ক্ষেত্রে তাই হয়েছে। সুতরাং এটা আমি নিজের বড়াই করছি না, এখানে দাদারা আইন আমার জানে, অনেকে খবর রাখে, যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড, কিচ্ছু ফেলা যাবে না। এটা এই বর্তমান ব্যাংকের সেভিং ইন্টারেস্ট নয়, ইট ইজ গোয়িং টু গিভ ভেরি ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট। এগুলো ইনভেস্টমেন্ট হবে। আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত রিটার্ন না আসে, গো অন ইনভেস্টিং। ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো জায়গা নেই, আজকে আমার হলো না, প্র্যাকটিস হলো না, টাকা হলো না, রেজাল্ট হলো, করবো না। ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। হচ্ছে না তার মানে ইট ইজ স্টিল টু গো, ইয়েট টু গো। আমার এখনো গোল রেডি। সেই জন্য আমরা কথাটা ইউজ করি মাঝে মাঝে, এবার ভিজিটিং ডিল। একটা যে বক্তৃতা দিচ্ছিলাম, একটা ইন্টারভিউ করাবে হেল্প ফর অল। হেল্প ফর অল শুরু করলাম, হঠাৎ কথা এলো হেল্প ফর অল এবার ভিজিটিং ডিল। যে স্বপ্ন দেখা যায় মস্তিষ্কের মতো, কিন্তু পৌঁছানো যায় না। টার্গেট অলওয়েজ গোজ অ্যাওয়ে ফ্রম ইউ। তো সুতরাং মেডিকেল প্র্যাকটিস এস্টাবলিশ হওয়াটা এবার ভিজিটিং ডিল। মেডিকেল প্র্যাকটিস অনেকগুলো ডেফিনেশন আছে। অন্য প্রফেশনে প্রচুর ভালো কাজ করলাম, টাকা পয়সা রোজগার করলাম, ইট ইজ ডান। এখানে ডাক্তারটা ভালো করে করতে হবে। ইউ মাস্ট বি অ্যাকসেপ্টেবল টু দি কান্ট্রি।
you must have good earning, you must have good reputation, and সবচেয়ে বেশি যেটা সোসাইটি ডিমান্ড করতে ডিফিকাল্ট, দ্যাট ইজ ইউ শুড ডু এথিক্যাল প্র্যাকটিস। অন্যায় করলে জেলে ধরে নিয়ে যায় সেটা ঠিক আছে, দ্যাট ইজ ল। এথিক্স মানে হোয়াট ইউ আর এক্সপেক্টেড টু ডু, বাট হোয়াট ইউ ডিড নট ডু, দ্যার ইজ নো পেনাল্টি মেজার। সিনিয়রদের দেখলে সম্মান করা উচিত, পায়ে হাতে প্রণাম করা উচিত, অথবা সম্মান প্রদর্শন করা উচিত। দিস ইজ নট ল, ইউ ক্যান কম্পেল সামবডি টু ডু ইট, বাট ইন এথিক্স নিজের ভেতর থেকে আসতে হবে। অন্য কোনো প্রফেশনে এথিক্সে তো কথাবার্তা আছে না, বাড়াবাড়ি হয় না। আর এখানে এথিক্সে বিচ্যুতি হলে ইভেন তাকে লতে ফেলে দেওয়া হয়। সো এথিক্স ইজ এ পার্ট অফ মেডিকেল প্র্যাকটিস, মেডিকেল এডুকেশন, মেডিকেল ট্রেনিং। জীবনের প্রত্যেকটা ফেজে এথিক্স আসবে, এবং আই স্ট্রংলি টেল এভরিবডি দ্যাট ইট হ্যাজ টু বি ফলোড ভেরি ভেরি ভিজিটলি। এথিক্সটা জীবনের প্রথম শিখতে হবে। আমাদের জীবনের অভিজ্ঞতা আমরা সবাই দেখি, যেমন খুব নামি দামি ডাক্তার যারা অ্যাপয়েন্টমেন্ট পায় তাদের কাছে আমরা যখন যাই, মোস্ট অফ দেম ডোন্ট চার্জ এনি ফিস। আমার যে পূজা প্র্যাকটিস আমার হয়েছে মোটামুটি বড় সড়ো করা বাসে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে সামবাডি মেডিকেল কমিউনিটি, ডাক্তার, নার্স এইসব গ্রুপের হলে আমি জীবনের থেকে পয়সা নিই না। আমার নিজের একটা প্যাশন আছে, ছোটবেলায় সোসাইটি অনুষ্ঠান দেখেছি, যদি টিচার হিমসেলফ তার ফ্যামিলি আমি পয়সা নিই না। এসব না করেও বাংলাদেশে প্র্যাকটিস শুরু করেও আমি কিন্তু গরিব লোক নই। I don't mean to say I have reached my but definitely I have got everything whatever one expects in life. তাতে কিভাবে এটা এসছে বা কি করতে হবে, সেন্স ইজ মোটিভেটিং স্পিচ। এবং ফর্মাল রেগুলার ক্লাসে আসলে মোটিভেটিং স্পিচ, ইউর লিমিট ইজ দ্য স্কাই, ইউ ক্যান গেট এভরিথিং। আগে চাঁদ পাওয়া যাবে, তারা পাওয়া যাবে, বাট ইউ হ্যাভ টু গো রিলেটিভস। ইট ইজ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ অল ইন। যেটা ছবি দিকে শেষ করছি যে আমাদের টার্গেট কি, আমরা এই দেশকে মীমাংসার মধ্যে চাই। সো বাট স্টিল ইট ইজ অলওয়েজ ড্রিম। পিজিআই চণ্ডীগড় চাই, আমরা হেলথ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় সব দেখতে চাই। তো সেই ধরনের ইনস্টিটিউট দে আর কামিং, দে আর ওয়ার্ল্ড ক্লাস। ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গ আছে, দে আর কামিং। আর আমরা দেখে নিই সবাই চাই এটা হৃদয় স্পর্শ করতে। একসময় লোক চাইতো যে আমরা কার্ডিওলজিস্ট হবো, হার্ট সার্জন হবো, এখন লোক চাইটাই না, কারণ বেশি পরিশ্রম কাজ লোকে করে না। কার্ডিও সার্জন নাও ফিউয়ার, রেস্ট টেকার্স। তা এই ছবিগুলো তো জ্যাম কম্পিটিশন ছিল। তো এখন মেডিকেল অ্যাডভান্সমেন্ট যা, এভরি ডিজিজ অলমোস্ট অ্যামিনেবল। হার্ট যদি খুব খারাপ হয়, লিভার ট্রান্সপ্লান্ট। লিভার যদি খুব খারাপ হয়, লিভারের অ্যাট দি এন্ড ইউ ক্যান গো ফর লিভার ট্রান্সপ্লান্ট। যদিও ডিফিকাল্ট, ডোনার পাওয়া যায় না, বাট ফিজিওলজি খুব সাধারণ। কিডনি ট্রান্সপ্লান্ট মাছ দিয়ে এন্ড স্টেজ কিডনি ট্রান্সপ্লান্ট। বাইপাস সার্জারি এখন জগৎ হয়েছে, সবাই করতে পারে। এটার কতগুলো পাবলিক টিমে ছিল, এটা দেখতে যাচ্ছি না। সেই ব্লক হলে তারা অপারেশন করতে হবে, সেটা গেল নট স্পেন্ডিং টাইম। কিছু নেই। যা বলতে চাইলাম, কিডনি হোক, হার্ট হোক, লিভার হোক, আর এগুলো মনে হয় গুগল ডেভেলপমেন্ট কাছে হয় না, বুঝতে কি সঙ্গে wherever I talk, wherever I go, it is never collected, never done. আমি যেখানে যে ছবি দেখাবো না, যে ভিডিও দেয়, জব ইজ অল মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। কারণ এগুলো যা ছবি, এগুলো সব আর্টিকেল ছবি, যা ছবি। তা এই যে রোবটটা একটা তো ছবি, অফকোর্স সেটা ছবিটা। এই যে জিনিসগুলো, এই বাচ্চাটা একটা যেটা দেখিয়ে দিই, এই বাচ্চাটা আর্টিকেল অপারেশন করছেন 2006-তে পিটারের পাবলিশড ইন্টারন্যাশনাল জার্নাল। এই বাচ্চাটা বেশ দেখে ভালো বাচ্চা হচ্ছে। মায়ের ফলে হাঁপার চালাতে এসেছিল, এক্সট্রিম রেসপিরেটরি স্ট্রেস। হি হ্যাজ বিন টেকেন টু সেভারাল হসপিটালস। কিছু দুরারোগ্য বাধিত না, বাট ইমিডিয়েট ডায়াগনোসিস, ইমিডিয়েট ট্রিটমেন্ট, অনলি মেমোরি সার্ভিস। তাই একটা ছবি দেখা যাচ্ছে, জাস্ট সাংঘাতিক আমাদের হচ্ছে, জাস্ট 1 ইঞ্চি, ডিটেলস যাচ্ছে না, চেষ্টা যে করেছি পুরো লাংটা ঠেলে দিল। এবং তখন সেটা বলে কনজেন্টাল ওভারলোড, CLE। ওই আর একটা হবে CLE দিতে হয় কি, দুটো লাখ মানুষের লোক থাকে, ধরে না যাক রাইট লাঙের আপার লোক, সেই লোকটা যে কোনো কারণে অ্যাবনর্মাল হয়ে ফুলতে থাকে। খাবার ঢোকে আর ফুলতে থাকবে, ফুলতে থাকবে, হিউজ। বেশি ফুলে উঠলে কি হবে,
ওই চেস্টের বাকি লোকগুলো ক্লাস করে দিল, তারপরে তার খেলতে থাকবে, হার্ট ম্যাচ বন্ধ দিয়ে চলে যাবে, ওটা বলা শুরু করে। তো ফাইনালি ইট এন্ডস ইন দ্য সিচুয়েশন where most of the lobes are compressed due to pressure of one lobe only. অর্থাৎ একটা গ্রুপে একটা এত বড় যে বাকি সবগুলো ড্যামেজটা চেপে তাদের মাথায় তুলতে যাচ্ছে, সমস্যা হয়ে গেল। এই রোগটাকে বলে কনজেনিটাল লোবার এমফাইসমেন্ট। কনজেনিটালি ওয়ান লোব ইজ ডিফেক্টিভ, সেটা এমফাইসমেন্টাস হয়ে যায়, হাওয়ার ঢুকে বেরোয় না, বাড়তে থাকে, দ্যাট কমপ্লেক্স উইথ মেনি আদার স্ট্রাকচার্স। সেই পেশেন্ট কীভাবে আসে, আস্তে শ্বাসকষ্ট বাড়ছে 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 বাড়ছে, এবং ডায়াগনোস করা একটা ডিফিকাল্ট। আনলেস ইউ হ্যাভ স্ট্রং সাসপিশন, ডাউট আর অভিজ্ঞতা না থাকলে ডায়াগনোস করা যাবে না। বাট ওয়ান্স ইট ইজ ডায়াগনোস, ইট ইজ অ্যাকচুয়ালি হিরোইক সার্জারি। এই পেশেন্টগুলো যখন ছবিতে অপারেশন করি, হয়তো দেখা যাবে 160 হার্ট রেট, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি ড্রাই ডিহাইড্রেশন, মানে ক্লিনিক্যাল প্যারামিটার সবগুলো খারাপ। অ্যানাস্থেসিয়া অজ্ঞান করার সাহস করবে না, বাট পেশেন্ট পার্টিও তাতে কনভিন্স করতে হবে। বাট ইফ ইউ আর এবল টু মেক এ ডায়াগনোস অফ কনজেনিটাল লোবার এমফাইসমেন্ট, ইউ ক্যান ফ্যান্টাস্টিক রেজাল্ট। রিসেন্টলি আমার একটা বড় সিরিজ পাবলিশ হয়েছে, একটা ভেরি ভেরি হাই ইম্প্যাক্ট ওয়ার্ল্ড জার্নাল পাবলিশ হয়েছে, উইথ ইম্প্যাক্ট অফ 6.9। পরে বুঝতে পারবো 6.9 ইম্প্যাক্ট অফ ভেরি ভেরি হাই লেভেল জার্নাল। অর্থাৎ সিরিজ অফ 10টা কেস অফ কনজেনিটাল লোবার এমফাইসমেন্ট পাবলিশ করা, দ্যাট ইজ ভেরি, এত পাওয়া যায় না, মোস্ট অফ দ্য পেশেন্ট ডাই। তাহলে এই যে জিনিসগুলো, এটা খুব ইম্পসিবল, এগুলোতে যাচ্ছে না, খুব ইম্পসিবল বিষয় নয়। এগুলো কি দরকার? রিলেটেড চেষ্টা করা। কনজেনিটাল লোবার এমফাইসমেন্ট অপারেশন করতে গেলে, বা যেখানে এগুলো আসে করতে গেলে হঠাৎ স্টেজে মেরে দেওয়া যাবে না। আগে প্র্যাকটিস করার ফাইনাল সেঞ্চুরি করবোটা হবে না, খুব ভালো শেষ হয়ে করা যাবে না। মেডিসিনে, হেলথ কেয়ারে যে কোনো এক্সেল করতে গেলে ইউ হ্যাভ টু ডু ফ্রম ভেরি ফার্স্ট ডে। এনার্জি খুব ভালো করে করতে হবে, ফিজিক্যাল ভালো করে করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর পড়াশোনা করতে হবে। বললাম আগে বলছি, গাধা হতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক ডাঙ্কি। কন্টিনিউয়াস পড়াশোনা, কন্টিনিউয়াস ট্রেনিং, ডেফিনেটলি নট অ্যাভয়েডিং আদার রেসপন্সিবিলিটিস। অন্যান্য পড়াশোনা ছাড়াও বাকি যা জীবনে মানে ভালো জিনিস, খারাপ জিনিস, ইউ ডু এভরিথিং, হ্যাভ নো ভেরিয়ার অ্যাবাউট দ্যাট। বাট পড়াশোনাটা কন্টিনিউটি। প্রথম 2 বছর আমি পার্টি করে বেড়ালাম, তখন অ্যান্টাফিজে আরও তো মেডিসিন পড়ে দেবো, ইউ উইল নেভার বি গুড সার্জন, ইউ উইল নেভার বি গুড ফিজিশিয়ান। সো ইট শুড বি কন্টিনিউটি। এটা এমন একটা সময় বোঝা যাবে যখন ইউ ওন্ট বি এবল টু ম্যানেজ। কারো ভালো লাগবে না বাংলা পড়তে, বাংলা 2 বছর পরে আমি ইতিহাস নিয়ে, ওইটা কিন্তু হবে না এখন। এটা আজকের দিনে বলছি এই জন্য, যদিও অপ্রাসঙ্গিক কথা, সিন্স ইউ আর বিগিনার। এমবিবিএস এর শুরু থেকে ইফ ইউ স্পেন্ড টাইম ফর এভরি সাবজেক্ট, অনলি দ্যাট ইউ উইল বি এক্সপার্ট অফ দি এন্ড। মাঝে কতগুলো সাবজেক্ট লেস ইম্পর্টেন্ট বাদ দিয়ে গেলাম, ইউ ওন্ট বি এবল টু ম্যানেজ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আমার সাজেশন করা, কোনো উপদেশ দিইনি, এবার যেটা উপদেশ দেবো, প্রথম দিন থেকে সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। টিচারদের বাদ বিচার করার কোনো দরকার নেই। সাম অফ দেম উইল ভেরি গুড, সাম অফ দেম মে বি অ্যাকসেপ্টেবল। তিনি ভালো হন বা খারাপ হন, তিনি যেটুকু তার সাধ্যমতো তিনি পড়ানোর চেষ্টা করবেন, ইউ শুড বি এবল টু ট্রাই টু গ্র্যাব ইট। ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন আসবে, ক্লিনিক্যাল এক্সপোজারে ইউ উইল হ্যাভ এনাফ পেশেন্ট। তখন আমার হাসপাতালে হয়তো লাংসের রোগী বেশি পাওয়া যাচ্ছে না, আমি লাংস শিখবো না, তাকে না, হোয়াট এভার ইউ গেট ইউ ফর প্র্যাকটিসিং দিস। তারপরে আর্লি লাইফে যখন প্র্যাকটিস আর্লি লাইফে ট্রেনিং, মেবি এমএসএমডি ট্রেনিং বা জুনিয়র রেসিডেন্সিয়াল কাজ, তখন কোথাও কোথাও হাই এন্ড কাজ হয়, আমি গেলাম লো এন্ড কাজ হয়। তো লো এন্ড হোক আর হাই এন্ড হোক, বিচার করার প্রয়োজন নেই, হোয়াট এভার ওয়ার্ক কামস ইউ প্লিজ ওয়ার্ক। তাহলে প্রথম যে কথাগুলো সামনে করে দিচ্ছি, প্রথম দিন থেকে যে সাবজেক্ট আসবে সেটাই করতে হবে, কোনো সাবজেক্ট থাকতে বাকিটা হবে না। নেক্সট শুধু কন্টিনিউয়াস পড়াশোনা। জীবনের সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করতে হবে না, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে সব করবো তাতে হবে না। ইউ মাস্ট মেক এ কম্প্রোমাইজ। আমি ছাত্র দেখো, অ্যাডাল্ট ছাত্র তো, কেউ সিগারেট খেয়ে চলে আসে, ইয়েস ইউ এনজয়, আপনার রাগি না, এলে যারা দাম দুটো কিনে দিচ্ছি খান। তারপরে সমালোচনা হয় যখন সেই সামনে মেয়েরা সেই রাস্তায় করে সিগারেট খাচ্ছে, দেখতে এনজয়, দেখতে মনে হয় পড়াশোনা করবে, জোর করে খুব পাঠ করা যাবে না। তাহলে বয়েজ স্পেশালি এখন মেয়েরাও খুব পিছিয়ে নেই, ডোন্ট টেক ইট অফেন্স, সিট হ্যাজ বিন এ ফ্যাশন, ওটা না হলে যাতে ওঠা যায় না। যদি কেউ যাতে একটা উঠুক না, লাইক ইউ ডু ইট, এখন কোনো হেজিটেশন। রাতে যদি মনে আছে বেশ অনেকটা খেয়ে ফেলবো 3 বোতল, তাহলে পড়াশোনা ভালো করবো, ইউ ডু ইট। 3 দিন বাদে মনে হয় 3 বোতল খাওয়া উচিত না। সো দিস উইল কাম ফ্রম ইনসাইড,
This ethics will guide you. সাহেবরা রোজ ড্রিঙ্ক করে তো সবচেয়ে বেশি কাজ করে। তো সুতরাং ড্রিঙ্ক করলে পড়াশোনা করা যায়, আমি ড্রিঙ্ক এখানে প্রমোট করছি না, আমি স্মোক প্রমোট করছি না, কিন্তু শোনা বাতবাড়ি হয়ে যাচ্ছে, বাটবাড়ি হচ্ছে যে ড্রিঙ্ক, স্মোক, এনিথিং অ্যান্ড এভরিথিং যা তারা চায় তাই করে। আই ডোন্ট অবজেক্ট, কি করবো কি না করবো, দ্যাট ইউ উইল বি এবল টু গাইড ইয়োরসেলফ, ইট উইল কাম ফ্রম এথিক্যাল ইস্যুস। কিন্তু যে জিনিসটা করতে হবে যেটা নিশ্চয়ই কথা বলবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্টাডি। সমানে পড়াশোনা করতে হবে, সমানে কাজ করতে হবে, গুরুর বিচার করা যাবে না, আমার পরিস্থিতি নিয়ে করবো সেটা করা যাবে না। ইফ ইউ ডু ইট, ইউ বিলিভ মি, আই অ্যাসিওর ইউ, এইরকম পরিশ্রম আগামী 20 বছর করে গেলে তাই উঠে গেলে নোটি রেজাল্ট আছে। আজকে এখানে শেষ করি। It was just formal introduction.